ক্ষেত্রে মানে প্রত্যেকটা স্টুডেন্টেরই যে কোনো কিছু শেখার আগে সবচেয়ে বড় একটা কমন কোশ্চেন কি বলো দেখি। কমন কোশ্চেন হচ্ছে যে এই জিনিসটা আমরা কেন শিখবো, আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে এই জিনিসটা আমাদের কোথায় কাজে লাগে, তাই না? তো আমাদের মনে হয় যে আমরা যে একটা জিনিস শিখতেছি আমাদের সবার আগে জানা দরকার যে আমরা এই জিনিসটা কেন শিখতেছি, কেন আমাদের এটা লাগলো, হ্যাঁ, কেন আমরা এটা ছাড়া চলতে পারতেছিলাম না। এইটা হচ্ছে আমাদের প্রথম শিখা দরকার। তো দেখো, আমি তোমাদের একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে, আচ্ছা, একটা কোশ্চেন হচ্ছে, ধরো আমি তোমাদেরকে বললাম যে আই ইকুয়াল টু 5 এম্পিয়ার অ্যান্ড ভি ইকুয়াল টু 200 ভোল্ট, তাহলে পাওয়ার কত হবে আমার একটু বলো তো। হ্যাঁ বলো, তোমরা পাওয়ার কত হবে, শুনতেছো না? I equal to 5 ampere। হ্যাঁ, ভি ইকুয়াল টু 200 ভোল্ট, তাহলে পাওয়ার কত হবে বলো। 1000। 1000। এখানে কি করছো, আমরা জানি পি ইকুয়াল টু আই ভি, তাই তুমি এখানে এই দুইটা জিনিস মাল্টিপ্লাই করে বলতেছো যে 1000 ওয়াট, তাই তো? আচ্ছা, কিন্তু প্রবলেম হচ্ছে বাস্তব কেসে, মানে একদম প্র্যাকটিক্যাল কেসে এরকম হয় না। এখন দেখা গেল যে প্র্যাকটিক্যাল কেসে আমি এইখানে যাইয়া পাওয়ারের মান পাইলাম 250 ওয়াট, আমি পাওয়ারের মান পাইতে পারি 500 ওয়াট, আমি পাওয়ারের মান পাইতে পারি 750 ওয়াট, আবার আমি পাওয়ারের মান 1000ও পাইতে পারি। ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে তুমি যে বললা 1000 ওয়াট, আমি যে বললাম এটা না, এই যে বিভিন্ন মানগুলো আসলো এগুলা কেন আসলো জানো? তোমরা একটু সাথে সাথে আনসার করার চেষ্টা করবা, বুঝছো, নাহলে দেখা গেছে যে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো এটা একটু পাওয়ার সাথে সাথে লস বলবে। অন্য কিছুর জন্য হইতে পারে। আচ্ছা, পাওয়ার লস এইখানে হচ্ছে আচ্ছা, মেইনলি যে বিষয়টা হচ্ছে যেই কারণে এই জিনিসটা হয় না আর এইগুলা হয়, এটার মেইন রিজন হচ্ছে এই যে আমি বলতেছি আই ইকুয়াল টু 5 এম্পিয়ার, এইটা কিন্তু কনস্ট্যান্ট না, নট কনস্ট্যান্ট। মানে আয়ের মান কখনোই এভাবে কোনো কনস্ট্যান্ট ভ্যালু দেয় না। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেটা হচ্ছে কি এসি কারেন্ট। এই এসি কারেন্ট সবসময় কি করে, সর্বদা সর্বদা তার মান ও দিক পরিবর্তন করে, সর্বদা তার মান ও দিক কি করতে থাকে, পরিবর্তন করতে থাকে। বিষয়টা কি রকম? বিষয়টা হচ্ছে এরকম যে এসি কারেন্টের মধ্যে তোমার এই যে আই ইকুয়াল টু 5 এম্পিয়ার, এই জিনিসটা আসলে এরকম যে আই এর মান প্রথমে শূন্য থেকে স্টার্ট হইয়া 5-এ গেছে। তার মানে আই এর মান কোন একটা পর্যায়ে 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, দেন কি করছে, 5-এ পৌঁছাইছে। তারপরে সে কিন্তু 5-এ বসে থাকে না, আবার 5 থেকে কমতে থাকে, আবার 4, 3, 2, 1 কমে যায়। কমার পরে কি হয়, কমার পরে সে নেগেটিভে চলে যায়। তার মানে এই প্রবাহটা ডিরেকশন চেঞ্জ করে ফেলে, এই জন্য এটাকে বলা হয় কি এসি কারেন্ট বা অল্টারনেটিভ কারেন্ট। এখন দিক পরিবর্তন করে কি হয়, সে নেগেটিভে চলে যায়, নেগেটিভে যাইতে যাইতে এভাবে -5-এ চলে যায়, আবার নেগেটিভ থেকে কোথায় আবার যায়, জিরোতে চলে যায়। তো ভোল্টেজ জিনিসটাও ঠিক সেম ভাবে কাজ করে, মানে কোন জিনিসটাই, এই যে তুমি এখানে যে ফর্মুলাটা বলছিলা যে পি ইকুয়াল টু ভি আই, এইটা ভ্যালিড না কেন? এইটা ভ্যালিড হইতো যদি ভি এবং আই কি হইতো, কনস্ট্যান্ট হইতো। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই ভি এবং আই কেউই কিনা কনস্ট্যান্ট না। তো তাদের মানগুলা কি করে এরকম সাইন ওয়েভের মতো চেঞ্জ হয়। তো আমরা যদি এই জিনিসটা, এই যে আয়ের যে এই প্রবাহটা, এটা যদি একটু গ্রাফে দেখি তাহলে কি রকম হয় একটু চিন্তা করো। মনে করো যে এইটা হচ্ছে আমার আয়ের একটা কার্ভ। তো আমি কি বললাম যে বাস্তবিক ক্ষেত্রে কি ঘটে, তোর মনে করো যে এই দিকে হচ্ছে আমার 5 ভ্যালু, এটা হচ্ছে আমার 5 ভ্যালু। তো সময়ের সাথে সাথে আয়ের মান প্রথমে বাড়ে বাড়ে বাড়তে বাড়তে একটা পর্যায়ে একটা হাইয়েস্ট পয়েন্টে যায়, মানে 5 এম্পিয়ারে পৌঁছাইলো, দেন সেটা কমতে কমতে কি হয়, জিরো হয়ে যায়।
দেন সেটা কমতে কমতে আবার নেগেটিভে যায়, আবার কি করে উঠে। ঠিক আছে, তো এইভাবে কি করে আবার উঠে, আবার উঠে, আবার এইভাবে নামে। তাহলে এইভাবে কি হতে থাকে, আয়ের যে ভ্যালুটা, এইভাবে অলওয়েজ আয়ের ভ্যালুটা কি হইতে থাকে, চেঞ্জ হইতে থাকে। ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে আমরা যে বলি ভোল্টেজ, এই যে তুমি বললা না যে ভোল্টেজ, এখানে আমরা কি বললাম, ভোল্টেজ 220 ভোল্ট। তার মানে এই ভোল্টেজ 220 ভোল্ট আমি কিন্তু ফিক্সড ভাবে কখনোই পাই না। ভোল্টেজটাও কি করে, এরকম একটা রেঞ্জের মধ্যে আপ ডাউন করে। ঠিক আছে, তার মানে এই ভোল্টেজের হাইয়েস্ট মানটা আমি কত পাই, 200। এখন তুমি চিন্তা করো আবার, এই এমন না যে আমরা আমরা এই যে ফর্মুলাটা আমরা লিখছিলাম, আমরা যে ফর্মুলাটা চিন্তা করছিলাম যে পি ইকুয়াল টু ভি আই, এন্ড ভি এর মান বসাই দিছিলাম কত, 200, আর আই এর মান বসাই দিছিলাম কত, 5। এখন মানে আমরা ধইরা নিচ্ছি যে সার্কিটটা যখন আমরা স্টার্ট করলাম, ঠিক তখন থেকেই আমার ভোল্টেজ কত, 200, তখন থেকেই আমার প্রবাহ কত, 5। এই জন্য আমরা জাস্ট কি করে দিলাম, গুণ করে দিলাম। কিন্তু সমস্যা হচ্ছে দুইটা। এক নম্বর সমস্যা হচ্ছে, বাস্তবিক ক্ষেত্রে আয়ের মানটা শুরুতে 5 থেকে স্টার্ট হয় না, সেটা 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 5 পর্যন্ত যায়। দেন আবার সেটা কমতে কমতে 0-তে আসে, মানে প্রবাহ 0 হয়ে যায়। তারপরে আবার সেটা কি নেগেটিভে চলে যায়। নেগেটিভে চলে যাওয়ার অর্থ হচ্ছে সে দিক পরিবর্তন করে অন্য দিকে প্রবাহিত হতে, অন্য দিকে ফ্লো হতে শুরু করে। তার মানে এটাকে আমরা বলতেছি নেগেটিভ ডিরেকশন। তো সেটা কি করে, চলতে চলতে -5-এ একটা পিক পয়েন্টে চলে যায়। দেন আবার সেটা কি করতে থাকে, পজিটিভের দিকে যায়, আবার ডিরেকশন চেঞ্জ করতে থাকে, দেন আবার এইখানে এসে আবার পজিটিভে যায়। ঠিক সেম ভাবে আমাদের ভোল্টেজটাও কি করে, ঠিক সেম ভাবেই ড্রপ করে। ওকে, আচ্ছা। তো তাইলে একটা জিনিস দেখো, এই যে ভোল্টেজটা ড্রপ করে, তার মানে আমরা এতদিন যে জিনিসটা জানতাম যে ভি কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, ওই ফর্মুলাটা, এই ফর্মুলাটা ছিল সেই ধারণার জন্য। কিন্তু যখনই আমাদের এই ভি এবং আই এর মানে এরকম একটা মানে বাস্তবিক প্র্যাকটিক্যাল জিনিস আমরা জানতে পারলাম, তখন কিন্তু দেখো আর এই জিনিসটা এক্স্যাক্টলি ওরকম পাওয়া যায় না, যে 200 পাওয়া যায় না। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে মনে করো এইখানে একটা স্প্রিং আছে, ওকে, এটা একটা স্প্রিং আছে, আর তুমি এইখানে হাত দিয়া মনে করো যে 5 নিউটনের একটা ফোর্স দিলা। তো ফোর্স দেওয়ার পরে এই বস্তুটা কি হবে, সামনের দিকে আগায় যাবে না? এখন তুমি আমারে বলো তো, তুমি এইখানে টান দেওয়ার সাথে সাথে এই বস্তুটা কি আগাইতে শুরু করবে, নাকি স্প্রিং এর মাধ্যমে টানটা এই বস্তুতে আসতে একটু সময় লাগবে? অবশ্যই সময় লাগবে। অবশ্যই সময় লাগবে। তার মানে আমি বুঝতেছি যে আমি যখন বলটা প্রয়োগ করলাম সেই সময় আর এই বস্তুটা রানিং হওয়ার সময়ের মধ্যে একটা ল্যাকিংস আছে, একটা সময়ের পার্থক্য আছে। তো কারেন্টের ব্যাপারটা ঠিক সেম। যখন তুমি একটা ভোল্টেজ দিয়ে স্টার্ট করলাম, মানে ভোল্টেজটা যখন স্টার্ট হতে শুরু করলো, ঠিক তখনই কি হয় না, কারেন্ট প্রবাহিত শুরু হয় না, একটু দেরি হয়। তার মানে এই যে আমরা একটা জিনিস বললাম যে, আমি একটু আগে কি বললাম যে আমাদের ভোল্টেজ কি 200 ভোল্ট পর্যন্ত হাইস্ট পয়েন্টে পৌঁছায়। তার মানে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যখন ভোল্টেজ 200-তে, তখন আয়ের মান 5 না, আয়ের মান কিছু একটু কম আছে। তার মানে আমি যদি এখন সেই ফর্মুলা ইউজ করি, 200 × 5, তাহলে আমি কি 1000 পাবো? এটা কি এখন ভ্যালিড? বলো, এটা কি এখন ভ্যালিড? ভ্যালিড না। কেন? না কারণ আমরা দেখতেছি যে বাস্তবিক ক্ষেত্রে ভোল্টেজ কি করে, যখন স্টার্ট হয় তার সাথে সাথেই আইটা কি স্টার্ট হয় না। তার মানে ভোল্টেজটা যখন পিকে পৌঁছায়, আইটা কিন্তু তখন পিকে পৌঁছায় না। বুঝছো? আচ্ছা, তার মানে আমরা এতদিন যে ফর্মুলাটা জানতাম যে পি ইকুয়াল টু ভি আই, এই ফর্মুলাটা কি 100% কারেক্ট না, 100% কারেক্ট না। এখন প্রবলেম হচ্ছে যে, লক্ষ্য করো, এই যে আমরা আয়ের ক্ষেত্রে এবার আসি, আয়ের ক্ষেত্রে আসি, তার মানে আমি যদি বলি যে আয়ের মান সর্বোচ্চ মান 5, তাহলে আয়ের আমি দুইটা মান পাইতেছি না, 4। দেখো দেখো, এই যে এইখানে আয়ের মান 4, আবার এই পয়েন্টটাও কি আয়ের মান 4 না? এইখানে আয়ের মান 4, এইখানে আয়ের মান 4। আবার লক্ষ্য করো, এইখানে আয়ের মান -4, এইখানে আয়ের মান কি -4। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি শুধু আয়ের মান 4 বলতেছি, এই 4 এর মধ্যে আবার দুইটা গঠন আছে। একটা হচ্ছে এই আপওয়ার্ড 4, আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড 4। মানে একটা হচ্ছে যে আমি 4 এর দিকে উঠতেছি, মানে 4-এ পৌঁছাইলাম,
আরেকটা হচ্ছে 4 থেকে আমি নিচের দিকে বের হয়ে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে, তুমি যখন বলতেছো আই ইকুয়াল টু 4 এম্পিয়ার, সেই ফোরটা কোনটা? এটা কি আপওয়ার্ড ফোর নাকি ডাউনওয়ার্ড ফোর? এটা কিন্তু আমরা জানি না। এট দ্যাট মোমেন্ট আমার ভোল্টেজ কোথায় আছে ওইটাও কিন্তু আমি জানি না। বুঝতেছো? হ্যাঁ, জি কি ভাই। কথা বলবো তোমরা? আচ্ছা, তাইলে একটা জিনিস একটু লক্ষ্য করো যে আমি এইবার কি মানে এই যে ঘটনাটা ঘটলো, এখন কি আমি আমাদের যে প্রচলিত সংখ্যা ব্যবস্থা বা যেটাকে আমরা বলতেছি বাস্তব সংখ্যা বা সাধারণ সংখ্যা, সেই সংখ্যা দিয়া এখন কি আই কি সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব? বলতো। না ভাই। সম্ভব না। তার মানে এই যে বাস্তবিক ক্ষেত্রে যখন আমরা আয়ের মধ্যে গেলাম, তখন আমাদের প্রচলিত যে সংখ্যা ব্যবস্থা সেইটা কি করে গেল বলতো? সেইটা ফেল ফেল করে মেরে গেল। গেল। সেটা ফেল করে গেল। এখন তাইলে আমার কি করা দরকার? এই যে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আই কে প্রকাশ করার জন্য আমাদের নতুন একটা সংখ্যা ব্যবস্থা নিয়ে আসতে হবে। কারণ আমাদের এতদিনের প্রচলিত যে সংখ্যা ব্যবস্থা সেটা কি করছে? ফেল মারছে। এখন ফেল মারছে, তাইলে আমাদের কি করা লাগবে? আমাদের যে প্রবলেমটা অ্যারেস্ট করলাম সেইটাকে আমাদের রিপ্রেজেন্ট করার জন্য আমাদের নতুন একটা কি করা লাগবে? সংখ্যা ব্যবস্থা নিয়ে আসা লাগবে। তো এই যে নতুন যে সংখ্যা ব্যবস্থাটা নিয়ে আসা লাগলো, এইটাকে আমরা বলতেছি কি? জটিল সংখ্যা। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। ওকে, আমি লেখাগুলো একটু টাইনা গেলাম, তোমরা বিষয়গুলো বুঝতেই হইলো। আচ্ছা, তাহলে এইখানে আমরা যখন আমরা দেখলাম যে এখন কি, তাহলে তোমরা বুঝতে পারতেছো যে কেন আমরা জটিল সংখ্যা শিখতেছি? আমরা আসলে জটিল সংখ্যা শিখতে বাধ্য হয়েছি। কারণ আমাদের প্রচলিত যে সংখ্যা ব্যবস্থা ছিল সেইটা দিয়ে আমরা কারেন্টের প্রবাহ বা ভোল্টেজকে কি করতে পারতেছি না, প্রকাশ করতে পারতেছি না। ওকে, এখন ধরো আমি তোমাদেরকে হচ্ছে যে যে জিনিসটা একটু ধারণা দিই, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল নাম্বার এন্ড টু ডাইমেনশনাল নাম্বার। কি? ওয়ান ডাইমেনশনাল নাম্বার এন্ড টু ডাইমেনশনাল নাম্বার। ওকে, এখন ওয়ান ডাইমেনশনাল নাম্বার কি? লক্ষ্য করো, আমরা এতদিন যে সংখ্যা ব্যবস্থাটা জানিয়ে দিতাম বাস্তব সংখ্যা বা সাধারণ সংখ্যা, এগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল নাম্বার। চলো আমি তোমাদেরকে একটু ডিটেলসে ওয়ান ডাইমেনশনাল এবং টু ডাইমেনশনাল জিনিসটা বুঝাই। মনে করো এখানে একটা নদী আছে। ওকে, এখানে একটা নদী আছে, আর এইটার উপরে আমি একটা সুতা বাইন্ধা দিলাম, দুই পাশে দুটো পিলার দিয়া সুতা বাইন্ধা দিলাম। ওকে, এখন মনে করো আমি এইখানে কোন একটা পিঁপড়াকে এইখানে ছাইড়া দিলাম। তাহলে এই পিঁপড়াটা কয়টা ডিরেকশনে মানে কয়টা ডাইমেনশনে চলতে পারবে? একটাই ডাইমেনশন। আমি সেটা একটা জিনিস দিয়ে বুঝাই দিতে পারবো। আমি বলতে পারবো পিঁপড়াটা যদি ডান দিকে যায়, মনে করো 4 মিটার গেল, তাহলে আমি বলতে পারবো যে পিঁপড়াটা মিডল পয়েন্ট থেকে 4 মিটার আছে। আর যদি বাম দিকে আসতো, তখন আমি বলে দিতে পারতাম কি? -4 মিটার। তাহলে আমি কিন্তু প্লাস মাইনাস দিয়া ওয়ান ডাইমেনশনাল যেই সংখ্যাগুলো আছে আমরা এগুলা দিয়ে কিন্তু আমাদের এই ওয়ান ডাইমেনশনাল কেস গুলা হ্যান্ডেল করতে পারতেছিলাম। কারণ দেখো, আমি যখন +4 বলতেছি বুঝাচ্ছি আমি যে পিঁপড়াটা ডান দিকে গেছে, আর যখন -4 বলতেছি বুঝাচ্ছি পিঁপড়াটা বাম দিকে গেছে। পিঁপড়ার কি আর অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ আছে এই ক্ষেত্রে? বলো তো আমারে। না। সুযোগ নেই। তার মানে এই ক্ষেত্রে এইটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, এবং আমরা আমাদের প্রচলিত সংখ্যা ব্যবস্থা দিয়েই এরে কি করতে পারতেছিলাম? হ্যান্ডেল করতে পারতেছিলাম। ওকে, কিন্তু এবার মনে করো যে পিঁপড়াটাকে আমি এরকম একটা খাতার উপরে ছেড়ে দিলাম। এখন তুমি এই খাতার মধ্য জায়গা থেকে মনে করো পিঁপড়া হাঁটতে হাঁটতে এইখানে চলে গেছে, তাহলে তুমি এইটারে কিভাবে প্রকাশ করবা? দেখো, এট দ্য সেম টাইম সে এই বরাবর আগাইছে, এট দ্য সেম টাইম সে এই বরাবরও কি করছে? তার জায়গা চেঞ্জ করে ফেলছে, তাই না? তাহলে দেখো, এই এই ক্ষেত্রে পিঁপড়াটা কিন্তু যে কোনো জায়গায় কি করতে পারতেছে? যাইতেছে। এবং যে কোনো জায়গায় যখন সে মুভ করতেছে, দেখো প্রত্যেকবারই তার দুইটা ডাইমেনশন কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমি কিন্তু এবার একটা একটা সংখ্যার মধ্যে প্লাস মাইনাস দিয়া তার অবস্থানটাকে আর কিন্তু বুঝাইতে পারতেছি না। বুঝতে পারছো? ইয়েস, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা,
তাইলে ব্যাপারটা লক্ষ্য করো যে তার মানে আমরা আমাদের যে সাধারণ সংখ্যা যেরকম 4, তারপরে -4, হ্যাঁ, এই সংখ্যাগুলা দিয়ে আমরা কি করতে পারতাম, ওয়ান ডাইমেনশনাল যে প্রবলেম গুলো ছিল সেগুলো সলভ করতে পারতাম। কিন্তু বাস্তবিক অর্থে কি আইসা দাঁড়াইলো বলতো? বাস্তবিক অর্থে আইসা দাঁড়াইলো যে আমি একটা জিনিসের মধ্যে একবার পাইতেছি +4, আবারও পাইতেছি +4, বাট এই দুইটা আবার কি না, সেম না। এখন বলো, এই প্রবলেমটা আমরা বাস্তব সংখ্যা দিয়া সলভ করতে কেন পারতেছি না? কারণ এই যে প্রবলেমটা, এইটা কি, টু ডাইমেনশনাল প্রবলেম, টু ডাইমেনশনাল প্রবলেম। এই জন্যেই এই জিনিসটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল সংখ্যা দিয়া সলভ করতে পারতেছিলাম না। ওকে, এই জন্য আমাদের, যেহেতু আমাদের বাস্তব সংখ্যা ফেল করে গেছে, এই জন্য আমরা কি করলাম, নতুন একটা কনসেপ্ট দাঁড় করালাম বা নতুন একটা সংখ্যা ব্যবস্থা নিয়ে আসলাম যেটা টু ডাইমেনশনাল জিনিসকে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এবার সবাই একটু বলো যে এই যে আমরা প্রথমে যে জিনিসটা একদম শুরুতে দেখলাম, যে এই যে এর প্রশ্নের আনসার কি তোমরা পাইছো? এই যে হোয়াই শুড আই লার্ন দিস, বুঝতে পারছো যে কেন আমরা এটা ইয়ে করলাম? এবং হোয়ার ডাজ আই গেট ইউজ, মানে আমরা এটা কোথায় ইউজ করি? এই দুইটা আনসার কি তোমরা এখন পাইছো? জি ভাই, জি আপাতত ভাই, বুঝতে পারছি সবকিছু। হ্যাঁ, আপাতত কারণ, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা মোটামুটি কেন, তোমার ডাউটটা কোথায় একটু বলো তো, যে তুমি কেন মোটামুটি বুঝলা, ডাউটটা কোথায় আমার একটু বলো তো। ওর মুদ্রা দোষী হচ্ছে তো আপাতত হচ্ছে বলা। ভাই, মানে ওই যে পি ইকুয়ালস টু যে ভিআই বললেন, আপনি যে হ্যাঁ, বললেন হ্যাঁ, এটা হচ্ছে কনস্ট্যান্ট না, কিন্তু হুম, আমরা হুম। তো পরীক্ষা বা যে কোনো সবসময় এটা ইউজ করি, পি ইকুয়ালস টু ভিআই বা পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। এটা কেন ইউজ আচ্ছা, করি তাহলে আমরা? আচ্ছা, আচ্ছা, আমি তোমারে বলি, তুমি যখন ছোট ছিলা, ধরো তুমি যখন ক্লাস লেস দেন 8 ছিলা, সরি লেস দেন 8 ছিলা, তখন তুমি কি শিখছিলা যে পরমাণু, পরমাণু কি বলো, পরমাণু হচ্ছে অবিভাজ্য, তাই না? মানে শুধু পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু যখন তুমি ক্লাস 9-10-এ উঠলা, তখন তুমি জানলা যে পরমাণুকে ভাঙা যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়া। এবার কি তুমি ক্লিয়ার হইছো? তুমি যেই লেভেলে আসছো সেই লেভেলের জন্য পি ইকুয়াল টু ভিআই। বাট আমি বলতেছি প্র্যাকটিক্যালি যেটা ঘটে, মানে তুমি যখন ইঞ্জিনিয়ারিং করতে যাবা, তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবা, তখন তুমি যায়া দেখবা এই জিনিসটা আসলে আর সত্য না। ও সত্য না, তাহলে আমাদের শেখায় কেন ভাই? এই জন্য, কারণ তুমি তুমি দেখো, তোমার যদি আমি ক্লাস 8-এ শিখাইতাম যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত হয়, বা আমি যদি তোমাকে ক্লাস 5-এ শিখাইতাম যে পরমাণু ইলেকট্রন, প্রোটন দ্বারা গঠিত, তখন কি তুমি এই জিনিসগুলো বুঝতে পারতা? তখন তুমি বোরিং হয়ে যেতা, তুমি ভয় পেয়ে যেতা যে এত কঠিন জিনিস, তাই না? এই জন্য তোমাকে প্রথমে শিখাইছে পরমাণুকে আর ভাঙানো যায় না। আর একটু বড় হইছো, তখন তোমার শেখানো হয়েছে না, পরমাণুকে ভাঙানো যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যখন তুমি আরো বড় হবা, তখন দেখবা এদেরকেও আবার ভাঙা যায়। বুঝছো? কারণ তুমি জিনিসটা হলো স্টেপ বাই স্টেপ, মানে তোমাকে একবারই যদি আমি টোটাল জিনিসটা চাপাই দিই তাহলে তো হইলো না। কেউ একজন যখন মনে করো যে জিম করতে যায়, তখন সে কি প্রথমেই 100 কিলো ওয়েট দিয়ে এক্সারসাইজ করে না, সে প্রথমে শুরু করে আস্তে আস্তে। তাহলে তোমাকে প্রথম শিখানো হইলো যে পরমাণু অবিভাজ্য, তারপরে শিখাইলো হইলো কি, যে পরমাণু বিভাজ্য। সেটা কি দিয়ে গঠিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা। তুমি যখন আরো বড় হবা, তখন দেখবা এরা অবিভাজ্য। এবার দেখো বুঝছো কিনা যে তোমার যে হ্যাঁ, ধারণা যে, ভালো মতো। এবার কি ভালো মতো ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার যে পি ইকুয়াল টু ভাই ভিআই জিনিসটা এই লেভেলের জন্য সত্য, বাট যখন তুমি আরো প্র্যাকটিক্যালে যাবা, আরো বড় হবা, তখন দেখবা এই জিনিসটা এইভাবে কাজ করে না। কারণ আই জিনিসটা কি না, কনস্ট্যান্ট না। আই জিনিসটা কখনোই কনস্ট্যান্ট না। তুমি যখন বলতেছো যে আই ইকুয়াল টু 4 এম্পিয়ার এসি কারেন্টে, সেটা কখনোই কি না, ফিক্সড না। তার মানে সেটা হচ্ছে যে এইভাবে আপ ডাউন করতেছে, এইভাবে আপ ডাউন করতেছে, মানে সে শুরু থেকে কোন একটা সময় 4-এ পৌঁছাইছিল, দেন আবার 0-তে চলে গেছে, তার মানে সে আবার কোথায় চলে গেছে, -4-এ চলে গেছে। -4 মিনস অপোজিট ডিরেকশন। তাইলে এই যে আমাদের এখানে একটা প্রবলেম এরাইজ করলো যে আমি +4 জিনিসটা পাইতেছি দুইবার, মানে +3 বা +4 জিনিসটা পাইতেছি দুইবার, -3 বা এই জিনিসটা পাইতেছি দুইবার। তাহলে এইবার কিন্তু আমি শুধু প্লাস মাইনাস অ্যাড করে দিয়া এই টোটাল জিনিসটাকে কি করতে পারতেছি না, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছি না। এইখানে আমার বাস্তব সংখ্যা বা আমাদের যেই সাধারণ সংখ্যা সেইটা ফেল করে গেল। এই জন্যই আমাদের কি করা লাগলো, যেহেতু আমাদের প্রচলিত ব্যবস্থা ফেল করছে, এই জন্য আমাদের নতুন আরেকটা সংখ্যা ব্যবস্থাকে অ্যাডপ্ট করতে হয়েছে, যেটার নাম হচ্ছে কি, কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা।
তো তার মানে এতদিন আমরা যেটা জানতাম সেটা ছিল আমাদের ওয়ান ডাইমেনশনাল, আর নতুন আমরা যে সংখ্যাটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কি টু ডাইমেনশনাল। এই যে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, এটা আসলে কি টু ডাইমেনশনাল একটা নাম্বার। ওকে, আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কি একটু বলো তো, যে এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা। না 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 ভাই, ভাইয়া, একটু আস্তে আচ্ছা, বলো ভাইয়া, একটু মানে মানে একটু স্লোলি, একটু স্লোলি। হ্যাঁ স্লোলি বলো, তাহলে একটু করতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা বলবা, হ্যাঁ, যেটা মানে প্রবলেম মনে করো এটা একটু বলবা। আচ্ছা, তাইলে লক্ষ্য করো, আমরা ওয়ান ডাইমেনশনাল বিষয়গুলো বুঝলাম, যে কোন একটা দৈর্ঘ্য মাপা আছে এত এত, এটা আমরা ওয়ান ডাইমেনশনাল ছিল, বাট টু ডাইমেনশনালে আচ্ছা একটু কি আমার বলতে পারবা যে এমন আরো কিছু কেস যেগুলা ওয়ান ডাইমেনশন দিয়ে প্রকাশ করা যায় না? কার, তারপর হচ্ছে বিভিন্ন সাইনের গ্রাফ। একটা বাস্তব ঘটনা বলো তো, যে এই ঘটনাটা আমরা ওয়ান ডাইমেনশনাল সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারতেছি না। দুইটা কোনো ঢেউ কোনো একসাথে উপরিপাত। বস্তুর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা, এটা হতে পারে না? আচ্ছা আমি বলি, তোমাদেরকে আমি বলে দিই, মনে করো একটা সরল দোলক আছে, হ্যাঁ, একটা সরল দোলককে যদি তুমি ছাইরা দাও তাহলে সে এইভাবে দুলতে থাকে না? তাহলে লক্ষ্য করো, এইটা মনে করো পিক পয়েন্ট, এটা হচ্ছে পিক পয়েন্ট, আর এইটা হচ্ছে একটা পয়েন্ট। তাহলে সে যাওয়ার সময় একবার এই পয়েন্টকে ফেস করবে, আওয়ার সময় একবার পয়েন্টকে ফেস করবে। লক্ষ্য করো, এবারও কিন্তু ধরো মনে করো যে এইটা, মনে করো যে থ্রি, এই থ্রিটা কি আওয়ার সময় নাকি যাওয়ার সময়, এটা কিন্তু আমি আবার জানি না। যদি তুমি আবার এইখানে চিন্তা করো, আবারও সেম দুইটা গঠন আছে, একটা আওয়ার সময়, একটা যাওয়ার সময়। এই জন্য সরল দোলকের যে গতি, এইটাও এক্স্যাক্টলি প্রকাশ করার জন্য কি লাগে, কমপ্লেক্স নাম্বারের প্রয়োজন পড়ে। ওকে, তাছাড়া তোমাদের যে রেডিও ওয়েভ আছে না, রেডিও ওয়েভ, বা তোমার যত টাওয়ারে যত সিগন্যাল নেই, হ্যাঁ, টাওয়ার সিগন্যাল, টাওয়ার যত সিগন্যাল নেয়, এই সবগুলাই কি আসলে টু ডাইমেনশনাল সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, এগুলা কোনোটাই কি ওয়ান ডাইমেনশনাল সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না। তো এবার আসো আমরা এই টু ডাইমেনশনাল সংখ্যা বা জটিল সংখ্যা নিয়ে একটু বিস্তারিত দেখি, যে আসলে টু ডাইমেনশনাল সংখ্যাগুলা কিভাবে প্রকাশ করা হয়। দেখো, এইটা কেন চলে এলো? আচ্ছা, এবার দেখো, তো আমাদের হাতে মনে করো যে এই যে, মানে এই যে একটা জিনিস ঘুরতেছিল, মনে করো যে এই একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমার কয়টা জিনিস লাগে। আমি দেখো, আমি আমার রিয়েল অ্যাক্সিস বরাবর একটা মান অলরেডি জানি, মনে করো এটার মান আমি 4 বলে দিলাম। তাহলে আমি অলরেডি এই একটা অংশ কি হয়ে গেল, ডিনোট হয়ে গেল। কারণ আমার এই জিনিসটা দরকার, তাই না? মানে এই জিনিসটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, এইটার তো একটা মান আছে, তাই না? এটার মান মনে করো 3। কিন্তু আমি যখন বলবো 4 আর হচ্ছে 3, আমি কেমনে বুঝবো যে এইটা আমার রিয়েল এক্সিস বরাবর আর এইটা হচ্ছে আমার কি, যে দ্বিতীয় যে ডাইমেনশন, ওই ডাইমেনশনের বরাবর, এটা আমি কিভাবে বুঝবো? তার মানে তারকে বোঝানোর জন্য কোন একটা সাইন আমার ইউজ করা লাগবে, যেটা বুঝাই দিবে যে এটা আমার কি সেই দ্বিতীয় সেই ডাইমেনশনটা। এই জন্য একটু, আচ্ছা তোমরা এইটা বোঝার আগে একটু আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করে আসি। তোমরা আমার একটু বলতে পারবা এই মাইনাস ওয়ান এর কাজ কি? মাইনাস ওয়ান এর কাজ কি বলতে পারবা কেউ? -1 এর কাজ, তো এটা আমরা আগে তো কখনো করি নাই এইভাবে। আচ্ছা, ক- পরে নেই, কিন্তু তুমি কি মানে এখন এই পর্যন্ত জীবনে তো অনেকবার ইউজ করতো, যাক সমস্যা না, আমি ক্লিয়ার করে দিই। কমপ্লেক্স দেখো নাম্বারে মাইনাস, তাই? না না, তুমি তুমি কমপ্লেক্স নাম্বার চিন্তা করা বাদ দাও, তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো, ধরো তুমি কমপ্লেক্স নাম্বার জানো না, তাইলে মাইনাস ওয়ান এর কাজ, আচ্ছা যদি হয়তো তোমার জন্য হয়তো চিন্তা করলে সময় পারবা, বাট সময় লাগবে। আমি তোমাদেরকে এটা বলে দিই, সেটা হচ্ছে দেখো, মাইনাস ওয়ানের কাজ হলো, কাজ হচ্ছে 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া, 180 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া। একটু বাস্তবিক প্রুফ দেখি আমরা। মনে করো একটা সংখ্যা আছে 4, সরি একটা সংখ্যা আছে 4, এরে তুমি -1 দা গুণ করলা, তখন সেটা কি হয়ে যায়, -4 না? তুমি যদি
এই রিয়েল নাম্বারে বসাও, তাহলে এইটা যদি আমার 4 হয় তাহলে -4 কোথায়? এইখানে না? তাহলে দেখো তো, এই 4 কে একদম 180 ডিগ্রিতে ঘুরাই দিছে না সে? ইয়েস ভাইয়া। আচ্ছা, এখন এই -4 কে আমি আবার -1 দা গুণ করলাম, তখন তুমি কি বলো? +4। দেখো, এই -1 রে আবার 180 ডিগ্রি ঘুরাইয়া +4 নিয়ে ঠেকাইছে, বুঝছো? তারপরে মনে করো তুমি বললা যে নর্থ, এই নর্থের আগে মাইনাস দিলা, তখন সেটা কি হয়ে যায় বলো তো? সাউথ না? নর্থের বিপরীত দিক বোঝায় না -নর্থ? তারপরে লাভ, তুমি বললা কি? লাভ, এটার আগে মাইনাস লাগাই দিলে জিনিসটা আসলে কি হয়ে যায়? ক্ষতি হয়ে যায় না? মানে কি করতেছে? টোটালি একটা জিনিসকে বিপরীতমুখী করে দিচ্ছে, মানে টোটালি কি করতেছে? 180 ডিগ্রিতে ঘুরাই দিচ্ছে। তাহলে -1 এর কাজ হচ্ছে কোনো জিনিসকে 180 ডিগ্রিতে ঘুরাই দেওয়া। ওকে, এখন আমার, লক্ষ্য করো, আমি তো 180 ডিগ্রিতে ঘোরার জিনিসটা জানি -1, কিন্তু এই যে এক্সিসটা, মানে আমার যে দ্বিতীয় এক্সিসটা, বলো তো এইটা আমার রিয়েল এক্সিস থেকে কত ডিগ্রিতে ঘুরে গেছে? অনলি অন 90 90। ডিগ্রিতে। 90 ডিগ্রিতে, তাই না? জি ভাইয়া। আর 90 ডিগ্রিতে। তাইলে আমার দরকার কি এখন বলো তো? এই যে আমি 2 ডাইমেনশনাল সংখ্যা নিয়ে আলোচনা করতেছি, আমার আসলে দরকার কি? আমার দরকার এমন একজনকে যে আমাকে কি করতে পারবে? 90 ডিগ্রিতে ঘুরাই দিতে পারবে। 90 ডিগ্রিতে ঘুরাই দিতে পারবে। ওকে, তাইলে আমরা ধরতেছি যে, আমি ধরলাম যে দুনিয়ায় এমন একজন আছে যে সে হচ্ছে কি এক্স, যে আমাকে 90 ডিগ্রিতে ঘুরাই দিতে পারে। আচ্ছা, তার মানে এক্স কে যখন আমি 2 দিয়ে গুণ করবো তখন সে 90 ডিগ্রিতে ঘুরাই দিল। যখন এই 2 কে আমি আবার এক্স দিয়ে গুণ করবো তখন সেটা কি হয়ে গেল? মোট কতটুকু ঘুরাই দিল বলো তো? এই এক্স এ 90 ডিগ্রি ঘুরাইলো, এই এক্স এ 90 ঘুরাইলো, মোট কত ঘুরাইলো? 180 ঘুরাইলো না? তো 2 কে যদি তুমি 180 ডিগ্রি ঘোরাও তখন সেটা -2 তে যায় পুর হবে না? জি ভাইয়া। মাইনাস, আচ্ছা, তাইলে এইখানে আমি বলতে পারি না যে 2x² = -2? তার মানে x² কত? -1। তাইলে লক্ষ্য করতেছো যে এখন এই জিনিসটা আমরা এক্স কে আমরা ইমাজিন করে নিছিলাম, এক্স কে আমরা ধরে নিছিলাম, সেই ইমাজিন থেকে আসছে কি? আই স্কোয়ার কত? -1, বুঝছো? I² = -1। তাহলে আই এর কাজ কি? যেমন এই যে আমি এখানে একটা ইয়াতে দিয়ে রাখলাম যে আই এর কাজ কি বলো এবার? আই এর কাজ হচ্ছে, একটা রাশির বিপরীত রাশিতে পরিণত করা, তাই এভাবে বলা না যাবে? না না না, আই আই এর কাজ হচ্ছে 90 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া। আই স্কয়ারের কাজ হচ্ছে এটা। হ্যাঁ, তো আমরা কি পাইলাম একটু আগে? দেখো, এই যে এখানে একটু লক্ষ্য করো, আমি ধইরা নিচ্ছিলাম যে কেউ একজন আছে যে 90 ডিগ্রিতে ঘুরাইতে পারে, এবং সেটা কি? I² = -1। তার মানে আই দুইবার হইলে কি সেটা 180 ঘুরায়। দেখো, I² মানে -1 মানে কি? যে I × I কত? -1। আর -1 এর কাজ হচ্ছে কি? 180 ডিগ্রিতে ঘুরায় দেওয়া। তার মানে দুইটা আই মিললে কি একটা -1 এর সমান। তার মানে একটা আই তাহলে কত? 90 ডিগ্রিতে ঘুরায় দেয়, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এই যে সংখ্যাটা আমি যদি এবার 3 বলি, আমি যদি কোনো একটা সংখ্যার সাথে 3i বলি, তার মানে কি? তার মানে হচ্ছে এইটা আমার যে বাস্তব এক্সিস তার সাথে 90 ডিগ্রিতে ঘুরে গেছে। তাইলে আমরা কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফরম্যাটটা পেয়ে গেলাম না? যে আমি বাস্তব এক্সিসে কতটুকু গেলাম, আর আমার ইমাজিনারি যে এক্সিস, অর্থাৎ সেকেন্ড যে ডাইমেনশন, ওই ডাইমেনশনটা আমরা পেয়ে গেলাম কি? অর্থাৎ আই দ্বারা যে সংখ্যাটাকে আমি গুণ করলাম, তাইলে আমি কি করলাম? দ্বিতীয় যে এক্সিস সেটা পেয়ে গেলাম। বুঝতে পারছো? হুম। আচ্ছা, এই জায়গায় কি কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলো যদি তোমরা বুঝতে না পারো। আছে কারো কোনো কনফিউশন আছে? ভাই একটু একটু সামারি বললে একটু ভালো হতো, মানে এটা। আমারই বলতে কি, মানে
সামারি বলতে হচ্ছে, দেখো আমি তোমাকে বলি, আমরা যখন বললাম যে আমাদের ওয়ান ডাইমেনশনাল কেসটা ফেল করলো, মানে আমি তোমাকে যেটা বললাম যে একটু দেখো সামারি বলতে কি, মানে জিনিসগুলা বুঝো তোমার, আমরা পরে একদম লাস্টে বলে দিব যে তোমার পরীক্ষার জন্য কি আসবে কিভাবে আসবে, ওটা সমস্যা নেই, একটু বুঝো। মানে ধরো পিঁপড়াটা এই পজিশনে আছে, এখন এরে তুমি কিভাবে প্রকাশ করবে? তুমি এরে এইটা বলতে পারো যে তোমার রিয়েল এক্সিস, হ্যাঁ, রিয়েল অ্যাক্সিস বরাবর কতটুকু গেছে এটা তুমি বললা, মনে করো যে 4। কিন্তু আমরা দ্বিতীয় যে ডাইমেনশনটা যেটা আমরা ইমাজিন করে নিছি, সেই এক্সিস বরাবর কতটুকু গেছে এই মানটা আমি ধরলাম 3। কিন্তু তুমি এইটা যে এই সিরিজে ইমাজিনারি এক্সিস বরাবর এইটা আমি বুঝামু কিভাবে? আমার কিছু একটা দরকার যে বুঝাই দিবে এটা আসলে ওই ইমাজিনারি এক্সিস বরাবর। আর দেখো ইমাজিনারি এক্সিসটা কি, মূল এক্সিসের সাথে 90 ডিগ্রিতে ঘুরে আসে না? জি ভাই, 90। 90, তার মানে আমার এমন একজনকে দরকার যার কাজ হচ্ছে কোন একটা সংখ্যাকে 90 ডিগ্রিতে ঘুরাই দেওয়া, কার সাথে, রিয়েল এক্সিস থেকে 90 ডিগ্রিতে ঘুরাই দেওয়া। এখন আমরা সেটাকে পাইছিলাম কি, আসলে এই আই কি করতো, 90 ডিগ্রিতে ঘুরাই দিত, 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিত, তাই না? কারণ দেখো আমরা পাইছিলাম I² কত, -1। তার মানে আই যদি দুইবার গুণ করি তাহলে সে -1 মানে 180 ডিগ্রিতে ঘোরাচ্ছে। আর তার মানে একটা আই কি করবে, 90 ডিগ্রিতে ঘুরাই দিবে। তখন আমি যখন বইলা দিব 3i, তার মানে জিনিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস থেকে 90 ডিগ্রিতে ঘুরা যায় কত, 3 একক। এবার বুঝছো? হ্যাঁ ভাই। আর আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস যে অন দিছিলেন ভাই না, হম হম হম। হ্যাঁ, একটা আই এর জন্য হচ্ছে 90 ডিগ্রি না? হ্যাঁ, তাহলে দুইটা এর জন্য কত হবে, তাহলে ওয়ান আই এইট্টি স্কোয়ার, ডিগ্রি তাহলে তো দুইটা হাই, তাহলে তো 90 90 180 হলো না তাহলে? হ্যাঁ, তো 180 মানেই তো 180 ডিগ্রিতে ঘুরে যাওয়া, মানেই তো দেখো এই যে তুমি যখন 2 কে -1 দ্বারা গুণ করলা তখন -2, তাহলে -2টা 2 এর সাথে 180 ডিগ্রিতে ঘুরে যায় না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছে বুঝতে পারছে। বুঝছো? তার মানে যেটা -1 একবারে করতে পারে সেটা এর করা লাগে কয়বারে, 2বারে। জি কারণ জি। প্রথম আয়ে 90 ডিগ্রি ঘোরাবে, তখন ওই টোটাল ফরম্যাটটাকে আরেকবার 90 ডিগ্রি ঘোরায় সে কোথায় নিবে, -2 তে নিয়ে পৌঁছাবে। তার মানে আয়ের কাজ হচ্ছে 90 ডিগ্রিতে ঘুরায় দেওয়া, আর -1 এর কাজ কি, 180 ডিগ্রিতে ঘুরায় দেওয়া। তার মানে এই দুইটা আই মিল্লা একটা -1 এর সমান কাজ করতেছে। এবার ক্লিয়ারলি বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তার মানে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, আমরা রিয়েল অ্যাক্সিসের সংখ্যাগুলো আগেই জানি, এবার আমি ইমাজিনারি অ্যাক্সিসের সংখ্যাগুলো জানি। যেমন কোন একটা সংখ্যার সাথে যখন আমি আই লাগাই দেই তখন আমি বুঝতে পারি এটা হচ্ছে সে আমার সেই ইমাজিন করা দ্বিতীয় অ্যাক্সিসের মান। এবার বুঝতে পারছো? তাইলে এই জটিল সংখ্যার ফরম্যাট গুলো আমরা তাহলে কেমন পাইলাম বলো? কমপ্লেক্স নাম্বার বা 2 ডাইমেনশনাল নাম্বার, এইটা একটু ভালোভাবে মনে রাখবা যে কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, কমপ্লেক্স নাম্বার বা 2 ডাইমেনশনাল নাম্বার, 2 ডাইমেনশনাল নাম্বার, 2 ডাইমেনশনাল নাম্বার তাহলে কি? তার মানে এই 2 ডাইমেনশনাল নাম্বারের একটা পার্ট থাকবে রিয়েল পার্ট, আরেকটা পার্ট থাকবে কত, ইমাজিনারি পার্ট। ওকে, তার মানে আমি বুঝতে পারতেছি যে এই এক্স পরিমাণ সে বাস্তব অক্ষ বরাবর আছে, আর এই ওয়াই কি আছে, মূল অ্যাক্সিস থেকে অবশ্যই। 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে ঘুরে গেলে যে ইমাজিন করা নতুন অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর আছে। এখন এই জন্য জটিল সংখ্যা কি কি দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা। কেন জেড দ্বারা প্রকাশ করা হয়? কারণ অলরেডি আমরা বাস্তব অ্যাক্সিস কে ধরে নিছি কি, এক্স দ্বারা আমরা বাস্তব অ্যাক্সিস কে প্রকাশ করি, আর ইমাজিনারি অ্যাক্সিস কে প্রকাশ করি কি দ্বারা, ওয়াই দ্বারা। তাইলে এই জন্য আমরা বলতেছি জেড দ্বারা কি বলতেছে, কোন একটা জটিল সংখ্যাকে বুঝতেছে। তাইলে ব্যাপারটা বুঝো, তুমি আমার একটু জিনিস বলো তো, একটা রেখা কত ডাইমেনশনাল? রেখার অসংখ্য ডাইমেনশন, ভাই। না, রেখার ডাইমেনশন 1, অসংখ্য হ্যাঁ, হবে কেন? এক ভাইয়া একটা প্রশ্ন করব। হ্যাঁ অবশ্যই, বলো। এখানে আমরা আই কে ওয়াই সাথেই কেন দিলাম, এক্স এর সাথে তো দিতে পারতাম। এই যে তখন ধরে তো তোমাকে এটাই বুঝাইলাম যে রিয়েল অ্যাক্সিস বরাবর আমরা কাকে বুঝালাম। আচ্ছা, তুমি যদি এরকম লেখলা, মানে তুমি যদি মনে করো এরকম লেখতা যে y+ix, তখন সেটা এরকম হইতো যে এই বরাবর এইটুকু হচ্ছে আমার ওয়াই আর এইটুকু হচ্ছে আমার এক্স, এটা বুঝাইতো। মানে এইটা ব্যাপার না যে তুমি এইখানে এক্স কেন দিছো ওইখানে ওয়াই কেন দিছো, এটা ব্যাপার না। মানে তোমার কোশ্চেন হচ্ছে এরকম যে ধরো আমি জেড ইকুয়াল টু বললাম 2 +
3i। তাহলে এই সংখ্যাটা কি মিন করতেছে? এই সংখ্যাটা মিন করতেছে যে আমাদের যে বাস্তব ইয়া এক্সিস, অর্থাৎ আমরা এতদিন যে রিয়েল নাম্বার গুলো জানতাম, এটা হচ্ছে সেই বরাবর, অর্থাৎ সেই বরাবর 2 পরিমাণ গেল। তারপরে আবার ইমাজিনারি অক্ষ, মানে যেটা আমরা বুঝাইতেছি আগের অক্ষ থেকে 90 ডিগ্রিতে ঘুরা, সেই বরাবর হ্যাঁ, কতটুকু গেল? 3 গেল। এখন তুমি যদি এইখানে কম্পেয়ার করো, তোমার কথা মতে আমি যদি এবার এক্স এবং ওয়াই কে অল্টারনেট করি, অর্থাৎ 3 + 2i বলি, তাহলে সংখ্যাটা কি হয়ে গেল? ঘুরে গেল। এই দিকে 3 গেল আর এই দিকে কত গেল? 2 গেল। বাস এটুকুই, আর কোনো ব্যাপার না। ও মানে একটা স্বাধীন, আর ওই স্বাধীনের পক্ষে থেকে যে ঘুরবে তাকে আমরা ওয়াই ধরবো, মানে তার সাথে আই দিব, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ব্যাপারটা স্বাধীন আর অধীন না, ব্যাপারটা হচ্ছে, লক্ষ্য করো, আমি যখন পিঁপড়াটা মনে করো এইখানে। আচ্ছা, তুমি এই যাচ্ছি ব্রিজের কথাটা আবার চিন্তা করো। পিঁপড়াটা এইখানে আছে, পিঁপড়াটা এইখান থেকে গেল, তুমি 4 বলে দিলা। পিঁপড়াটা এইখানে গেল, তুমি -4 বলে দিলা। তুমি প্রকাশ করে ফেলছো না? তোমার প্রচলিত সংখ্যা দ্বারা দিয়ে কিন্তু তুমি প্রকাশ করতে পারছো। কোনো ডাউট আছে? নাই। কারণ পিঁপড়ার যাওয়ার আর কোনো জায়গা নাই, তাহলে তার ডাইমেনশন একটা, এই জন্য আমরা আমাদের এই একটা সংখ্যা ব্যবস্থা দিয়ে তারে প্রকাশ করতে পারতেছিলাম। বাট তুমি যখন তার একটা ফিল্ডে ছেড়ে দিলা, তখন সে কিন্তু আর একদিকে মুভ করতে বাধ্য না। সে কিন্তু এইখান থেকে এদিকে মুভ করতে পারে, এদিকে মুভ করতে পারে, এইদিকে মুভ করতে পারে। তো তার এইবার যে মুভমেন্ট, এটা প্রকাশ করার জন্য আমার দুইটা জিনিস লাগে। এক, সে এই দিকে কতটুকু গেল, সে এই দিকে কতটুকু গেল। এইটা হচ্ছে কাহিনী। তো এই আগের যে দিকে যাইতো, আগের যে ডাইমেনশন, এটা তো আমরা আগেই জানি, এটাকে আমরা বলতেছি কি? রিয়েল এক্সিস। রিয়েল নাম্বারের এক্সিস রিয়েল নাম্বার। আর এইটাকে আমরা কি বলতেছি? ইমাজিনারি এক্সিস। বুঝছো? এখন তার মানে আমার দুইটা দরকার, যে তুমি বললা যে বাস্তব এক্সিস বরাবর সে 2 গেল, আর ইমাজিনারি বরাবর সে 3 গেল। এখন এই 3 আমি যখন সংখ্যা আকারে লিখবো, যে 2 + 3i, তার মানে এই আই আমাকে বুঝাই দিচ্ছে যে সে ইমাজিনারি এক্সিস বরাবর কত গেছে? 3 গেছে। আচ্ছা, এখন কি তুমি বুঝছো? যদি তোমার আরো কোনো ডাউট থাকে তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। না না, বুঝতে পারছি। ভাই, ওই রেখাটা একটু বুঝাইলে ভালো হতো। কোনটা? ওই যে রেখা রেখা বললেন না, রেখা কত প্রকার বা কি? আমি না না, বললাম না আচ্ছা, আমি বলছি রেখার ডাইমেনশন হচ্ছে একটা। দেখো, রেখার ডাইমেনশন কি? ডাইমেনশন এক। কেন এক? তুমি এটা বলে দিতে পারো না যে একটা রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার? তোমার কি আর কিছু লাগতেছে? বলো তো। 5 মিটার বলে দিতে পারো না? তুমি মনে করো বলো একটা কলম হচ্ছে মনে করো 10 সেন্টিমিটার। তো তোমার ডাইমেনশন এনে কয়টা? সেন্টিমিটার একটা। বাট আমি যদি একটা তল বলি, একটা তল, তাহলে তলকে কিভাবে প্রকাশ করা হয় বলো তো? মিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার। দেখো তো এনে ডাইমেনশন কয়টা? দুইটা না? এবার বুঝছো যে কেন বললাম যে রেখা ওয়ান ডাইমেনশনাল? কারণ রেখার একটাই মাত্র মাত্রা আছে, যে তার শুধু দৈর্ঘ্য আছে। আর কলমের কি আছে, মানে সরি, একটা তলের কি আছে? ক্ষেত্রফল আছে। তার দৈর্ঘ্য প্রস্থ দুইটা মিলাই কি আছে? ক্ষেত্রফল আছে। বুঝছো ওয়ান ডাইমেনশনাল আর টু ডাইমেনশনাল ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, তাহলে এবার একটু আমি চিন্তা করি, আমি যদি তোমাকে একটা বলি, দেখো এটা হচ্ছে একটা রেখা ওয়ান ডাইমেনশনাল, আর আমি এখানে একটা তল নিলাম। এই তলটা ওই রেখা এরকম দুইটা ডাইমেনশন দিয়ে গঠিতেছে না? তাহলে আমি কি বলতে পারি না যে রেখা বা লাইন ইজ এ পার্ট অফ প্লেন? এটা কি আমি বলতে পারি না যে লাইন লাইন ইজ এ পার্ট অফ প্লেন? মানে রেখা হচ্ছে তলের একটা অংশ, এটাকে আমি বলতে পারি না? কারণ রেখা দিয়েই তো কি তল গঠিত হয়েছে। দেখো, এই যে এইটা একটা রেখা, এই যে এইটা একটা রেখা, এইটা একটা রেখা, এই দুইটা রেখা মিলেই কি করছে? আমার এই তলটা গঠন করছে না? তুমি যখন একটা খাতার পেজ নাও, তো খাতার পেজের কি আছে? মনে করো এটা তোমার ঠিক খাতা, তাহলে এই খাতার এটা একটা দৈর্ঘ্য আছে, খাতার একটা প্রস্থ আছে, তাই তো? তুমি এই খাতার এই দৈর্ঘ্যের মাপ বলে দিলে, প্রস্থের মাপ বলে দিলে, আমরা কি বুঝতে পারি না যে খাতাটা কতটুকু বড়, খাতাটা কেমন? বুঝতে পারি না? ওই তলটা আমি বুঝতে পারি। তার মানে একটা তলের ডাইমেনশন কয়টা? দুইটা। এখানে দুইটা দৈর্ঘ্য লাগে, তাইলে এই জন্য তার ডাইমেনশন হচ্ছে কত? 2। তুমি একটা ঘন বস্তু নিলা, একটা ঘন বস্তুর ডাইমেনশন কত বলো? এই ঘনবস্তুর ডাইমেনশন কত? 3।
কারণ তোমার তার দৈর্ঘ্য বলতে হবে, প্রস্থ বলতে হবে, তার উচ্চতা বলতে হবে। এই তিনটা রেখা মিল্লা কি হচ্ছে, এই দুইটা একটা ঘনক তৈরি হচ্ছে না? তাহলে এই ঘনকের ডাইমেনশন কত? 3 না? একটা ঘনক, একটা ছক্কার গুটি চিন্তা করো, একটা ছক্কার গুটির কয়টা তল থাকে বলো? 6টা তল থাকে না? জি ভাই, হ্যাঁ 6টা তল। 6টা তল, ব্যাপারটা বুঝো। তাহলে ঘন বস্তুর ডাইমেনশন 3, সেটা গঠিত হচ্ছে কি দিয়া? একাধিক তল নিয়ে। আবার তলের ডাইমেনশন হচ্ছে 2, তল গঠিত হচ্ছে কি দিয়ে? একাধিক দুইটা রেখা দিয়ে। তাহলে আমি কি এখানে ক্লিয়ারলি বলতে পারি যে লাইন ইজ এ পার্ট অফ প্লেন, মানে রেখা হচ্ছে তলের একটা অংশ? হ্যাঁ হ্যাঁ, বলা যায়। আচ্ছা, বলা যায়। তাহলে আমরা এইখান থেকে কি সামারি বলতে পারি না যে রিয়েল নাম্বার নাম্বার is a part of complex number? জি ভাই, হ্যাঁ রিয়েল নাম্বার পার্ট অফ কমপ্লেক্স। কেন? কারণ হচ্ছে রিয়েল নাম্বার ছিল 1 ডাইমেনশন, আর কমপ্লেক্স নাম্বার কত? 2 ডাইমেনশন। তার মানে এরকম দুইটা 1 ডাইমেনশন মিললেই কি হয়েছে? একটা 2 ডাইমেনশন হয়েছে। তার মানে অবশ্যই কমপ্লেক্স নাম্বারের একটা পার্ট হচ্ছে কি রিয়েল নাম্বার। ওকে, আচ্ছা। তাইলে আমরা যদি একটু মানে ইয়াটা দেখি, তার মানে সবার উপরে কে আছে বলো দি? সবার উপরে কে আছে? জটিল সংখ্যা। আমার কি উপরে হ্যাঁ, তারপর জটিল সংখ্যা। জটিল সংখ্যার দুইটা পার্ট, যেহেতু জটিল সংখ্যা একটা 2 ডাইমেনশনাল, 2D, তার মানে তার দুইটা ডাইমেনশন থাকবে, একটা হচ্ছে রিয়েল আর একটা হচ্ছে ইমাজিনারি। অবাস্তব। ও মানে আচ্ছা, একটা ব্যাপার, ওয়াই এর এটা তো যেটা যেটা রাইট থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি, আর যেটা মানে ইয়া থাকবে সেটা তো রিয়েল। হ্যাঁ রিয়েল, মানে রিয়েল মানে ব্যাপারটা হচ্ছে যে দেখো, আমি তোমার বলি, তোমরা অনেক সময় এই জিনিসটা একটা জায়গায় ভুল করো কি, তোমরা মনে করতেছো যে জিনিসটা অবাস্তব, তার মানে তার আসলে কোনো অস্তিত্ব নেই। ব্যাপারটা এখানেই তোমরা ভুল করো। ব্যাপারটা মানে অবাস্তব সংখ্যাটা আসলে ভুল। তোমরা চিন্তা করবা এটা হচ্ছে একটা ইমাজিনারি এক্সিস। কারণ হচ্ছে যে লক্ষ্য করো যে আমি ইমাজিন করে নিছি যে আমার দ্বিতীয় এক্সিসটা হচ্ছে এই দিকে। মানে ব্যাপারটা কিন্তু এমন না যে এটার কোনো অস্তিত্ব নেই, এটার অস্তিত্ব আছে। ঠিক আছে, কিন্তু আমি ইমাজিন করে নিচ্ছি যে এটা হচ্ছে আমার কি, যে রিয়েল অ্যাক্সিস, 90 ডিগ্রিতে যে এক্স, এটাকে আমি ইমাজিন করে নিচ্ছি কি নতুন টু দ্বিমাত্রিক যে দ্বিতীয় যে ডাইমেনশনটা, দ্বিতীয় যে মাত্রাটা, ওইটা আমি ইমাজিন করে নিচ্ছি এটা। ঠিক আছে, তাইলে তারপরে তোমার এই যে তোমার বইতে একটা ছবি দেখবা তোমরা এরকম, যে তাহলে আমরা যদি এইটাকে মানে ইয়াতে চিন্তা করি, তাহলে সবার উপরে হচ্ছে কি ব্রেকেটে হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যার একটা পার্ট কি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা আরেকটা পার্ট কি কাল্পনিক সংখ্যা, আরেকটা পার্ট কি ইমাজিনারি। এই বাস্তব সংখ্যা আবার কি মূলত অমূলত, এরকম অনেক কিছু তোমরা জানো, দেখ ওগুলো আমাদের এখানে আলোচনার বিষয় না। তো আমরা এদিকে গেলাম। তাহলে এইটুকু তো ক্লিয়ার সবাই যে জটিল সংখ্যা হচ্ছে মেইন ফর্মে, মানে জটিল সংখ্যার একটা অংশ কি রিয়েল নাম্বার, আরেকটা অংশ কি ইমাজিনারি পার্ট। আচ্ছা, তাহলে তোমার একটা কোশ্চেন করি আমি। মনে করো তোমার বললাম 5 + 6i, এখন আমি তোমাকে বললাম এইখানে রিয়েল পার্ট কত আর ইমাজিনারি পার্ট কত, একটু আনসার করো তো। 5 হচ্ছে রিয়েল পার্ট। হুম, আর ইমাজিনারি পার্ট কত? ইমাজিনারি তো হচ্ছে 6, এটা তো ইজি, এটা কোনো ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, মানে এইখানে একটা মানে পরীক্ষার মধ্যে কোশ্চেন এরকম হয়, ইমাজিনারি পার্ট কি 6 নাকি 6i? তো অনেকে মনে করে যে আরে এটা তো ইমাজিনারি পার্ট, এটা দাঁড়ায়, বাট এইটা না। তোমাকে বুঝতে হবে আই এ বুঝাইতেছে ইমাজিনারি এক্সিস, আর 6 এ বুঝাইতেছে কি কতটুকু গেছে, তবে ইমাজিনারি পার্ট হবে 6, নট 6i। ওকে, জি ভাই, মানে শুধু ওই সংখ্যাটা হবে, ওই যে আই আই হবে না ওই ক্ষেত্রে। হ্যাঁ, এখানে আই এ কি বুঝাইতেছে, মানে ধরো আমি তোমাকে বললাম যে আমি তোমাকে বললাম 5, এই 5 তো আমার পরিচিত সংখ্যা, এর আমি আগে থেকেই চিনি। বাট যখন আমি বলতেছি 6i, তার মানে বুঝতেছি যে এই 6i বরাবর, তার মানে ইমাজিনারি পার্ট হচ্ছে 6, নট 6i। কারণ আই এ ওই ইমাজিনারি এক্সিসটাকে বুঝাচ্ছে, আর ইমাজিনারি এক্সিসের পার্ট বুঝাচ্ছে কে? ওই 6 কে। ঠিক আছে,
বুঝতে পারছো? এই পর্যন্ত কি ক্লিয়ার, নাকি আর কোনো ডাউট আছে ক্লিয়ার। তোমাদের? ক্লিয়ার ভাই, একেবারে ফাটাফাটি। বুঝতে আচ্ছা, পারছি। তাহলে হ্যাঁ, তাইলে এইবার হচ্ছে যে আমরা একটু জটিল সংখ্যা যেগুলো পরীক্ষার মধ্যে আসবে, যে জিনিসগুলো আমাদের লাগবে, আমরা একটু ওদিকে আগাইতেছি, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে এই যে এইখান থেকে দেখো, তাহলে তোমাদের এইখান থেকে তো 100% সবাই একদম আশা করি ক্লিয়ার হইছো যে আসলে আয়ের কাজ কি। আয়ের কাজ হচ্ছে 90 ডিগ্রিতে ঘুরিয়ে দেওয়া, ঠিক আছে? যে এইখানে একটা সংখ্যা আমাদের মনে করো যে এখানে আছে, এখানে আছে 5। তো আমি যদি 5i লাগাই দিই, তার মানে সেটা কোথায় চলে গেছে? এইখানে চলে গেছে। এই যে এইখানে চলে গেছে 5টা, 90 ডিগ্রিতে ঘুরায় এইখানে নিয়ে পৌঁছাইছে। তার মানে আমি যখন বলতেছি 4 + 3i, তার মানে সেটা হচ্ছে কি আমার এই 4। তাহলে এই 4 এর সাথে কেউ নাই, সরি, কেউ নাই, তার মানে সে হচ্ছে এই রিয়েল এক্সিস বরাবর 4। আর এই 3 এর সাথে কি আছে? একটা আই আছে। তার মানে বুঝতেছি এই থ্রিটা মূল অ্যাক্সিস থেকে 90 ডিগ্রিতে ঘুরে গেছে, ঠিক আছে? তাইলে এই মূল অ্যাক্সিস থেকে 90 ডিগ্রিতে ঘুরে গেছে কত? 3। তাহলে টোটাল সংখ্যাটা হচ্ছে কত? 4 + 3i। ওকে, তাহলে এইবার আমরা যাই হচ্ছে যে আমাদের কিছু জরুরি কাজে। দেখো, ইয়েটা কোথায় গেল? ভাইয়া কতক্ষণ ক্লাস নিবা? তোমাদের মানে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টারের বেসিকটা শেষ করবো, মানে যতটুকু মানে খুব ইয়ে মানে কয়েকটা মেইন বেসিক গুলো আমরা শেষ করি একটু। ভাই 11টা পর্যন্ত নেন। ওরে বাবা আচ্ছা না, আচ্ছা, ঠিক আছে। মানিও না ভাই। এই আচ্ছা, তুমি চলে আমি আসো, বলি, শোনো শোনো, আমি ভাইয়ের ক্লাস ওয়েট ওয়েট করবো ওয়েট, 11টা। তোমরা এইটা একটু দেখো দেখো তো। তাইলে আমরা এবার হচ্ছে যে ওই একটু মেইন বিষয়গুলো একটু দেখি, দেখো। আচ্ছা, আচ্ছা, এবার দেখো, আহ, আয়ের আয়ের কিছু আহ, জিনিস আমরা এখান থেকে পাইলাম। তাহলে বলো তো, আয়ের কাজ হচ্ছে 90 ডিগ্রিতে ঘুরে দেওয়া। তাহলে i³ কত হবে বলো দেখি? আই কিউব 3 বার ঘুরাবে, অর্থাৎ 270 ডিগ্রির মতো। আচ্ছা, তাহলে i⁴ কি হবে? একদম একটা যেখানে ছিল ওইখানেই আছে, ঘোরানো এক কথা, না ঘোরানো একই কথা। একই কথা। আচ্ছা, ভেরি গুড। তাহলে এইবার লক্ষ্য করো, আমি যদি তোমাকে এরকম বললাম যে এই যে এখানে দেখো, তাহলে মনে করো i⁴ বললাম, তাহলে কি হবে? এটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে হচ্ছে এটা 1 হবে, আর এখানে যেহেতু এক বেশি আছে তাহলে হবে আহ কিসের সমান, আই স্কোয়ারের সমান হবে। আচ্ছা, তো এই জিনিসটা যারা বাকিরা বুঝতেছে না তাদের জন্য আমি একটু বলে দেই। লক্ষ্য করো, আয়ের কাজ হচ্ছে 90 ডিগ্রিতে ঘোরানো। তার মানে একবার আই দ্বারা গুণ করলাম, সেটা 90 ডিগ্রিতে ঘুরে এইখানে গেল। আরেকবার আই দিলাম, দ্যাট মিনস i²। তাহলে সেটা -1-এ চলে গেল। এই জন্য i² কত? -1। এবার যখন আমি আরেকবার আই দ্বারা গুণ করলাম, অর্থাৎ i³, তাহলে এইটা আসলে কি বলতো? -i না? হ্যাঁ ভাই, -i নিচে। -i, কারণ এইখানে হচ্ছে আই, আর ঠিক তার বিপরীতে কত? -i। যখন আমি আরেকবার আই দ্বারা গুণ দিলাম, অর্থাৎ i⁴, তখন সেটা মূল জায়গায় ফেরত গেছে, দ্যাট মিনস আই। তাহলে আমি বলতে পারি না যে i⁴ যেই কথা, অনলি ওয়ান একই কথা? হ্যাঁ ভাই, ওকে, তাইলে লক্ষ্য করো যে এবার যদি তোমার এরকম হয় যে, তার ভাই মানে তাহলে আমি আই বুঝতেছি কিউব তো তাহলে হচ্ছে মাইনাস না ভাই? কি কি আই বলছো? পাওয়ার 3, ও যে বাম পাশে যেটা, হ্যাঁ, ওটাও তো তাহলে মাইনাস। ওটা মানে হচ্ছে -i। হ্যাঁ হ্যাঁ, এটাই। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম যে -i। এই যে i³ মানে যে এই পয়েন্টটা কত? -i, বুঝছো? আচ্ছা, তাইলে আমরা একটা জিনিস বুঝে ফেললাম যে i⁴ যতবার হবে ততবারই তার মান কত? আসলে ওয়ান। সে আসলে ওয়ানের ইকুয়াল। তার মানে তোমাকে যত বড়ই দেখ, মনে করো i⁴ দিল হচ্ছে 100, তার মানে এই i⁴ 100 লেখা যায় i⁴ কত? 25। তাহলে i⁴ যেই কথা, ওয়ান একই কথা। তাহলে 25 আর ওয়ানের উপরে পাওয়ার যা আছে তাই। তার মানে এটার মান হচ্ছে কত? ওয়ান। বুঝতেছো? মানে এইটা কিন্তু ব্যাপারটা এরকম না যে i⁴ মানে বিষয়টা কি, যে i⁴ যেই কথা, ওয়ান একই কথা।
বুঝছো? কারণ আই টু দি পাওয়ার 4 সে 4 বার ঘুরে কোথায় যেখানে নেয় এই +1 ঠিক ওইটাই মানে ওই জায়গাতেই পৌঁছায় আর। তো এই হচ্ছে মোটামুটি যে আয়ের। তো এখন যদি তোমাকে কেউ এরকম আয়ের সিরিজ দেয়, এবার একটা জিনিস লক্ষ্য করো। মনে করো আমি তোমাকে বললাম যে আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব যোগ আই টু দি পাওয়ার 4, বলো দি এইটার মান কত হবে? ইকুয়াল টু 0। ভাই আয়ের চারটা আরেকটু ভালো মতো লিখে দিলে ভালো হতো, নতুনদের জন্য, আমাদের জন্য। ভাই ইকুয়াল টু 0। মিত ভাই তুমিও ক্লাস করতেছো? আচ্ছা আমি একটু তোমাদের এই ইয়ার জন্য এটা আরেকবার লিখি, এই ব্যাপারটা লক্ষ্য করো। তাহলে আমরা প্রথমে কি বুঝতে পারছিলাম বলো? আয়ের কাজ, আই কি করে? আই 90-তে ঘুরায়, 90-তে ঘুরায়। তার মানে প্রথমে এইখানে একটা সংখ্যা ছিল, আমি যখন তাকে প্রথমে আই দ্বারা গুণ করলাম তাহলে সে এইখানে নিয়ে পৌঁছাইলো। তাহলে এইখানে কে? আই। একবার গুণ করছি, যখন আমি আরেকবার আই দিয়ে গুণ করলাম তখন সে কোথায় যেয়ে পৌঁছাইলো? এইখানে। দ্যাট মিনস আই স্কোয়ার করার পরে সে কার সমান বলো তো? -1-এর সমান না? কারণ যখন আমি 2 বার গুণ করলাম তখন সে কোথায় নিয়ে পৌঁছাইছে? ওই একদম যেখান থেকে স্টার্ট করছিলাম সেখান থেকে ঠিক অপোজিট ডিরেকশনে। তার মানে সে -1-এর সমান হয়ে গেল। যখন তো আমি আরেকবার আই দ্বারা গুণ করলাম, আরো 90-তে গেলাম, তখন সে কোথায় আসছে দেখো? আই এর এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে। তাহলে এইখানে যদি আমার আই হয় তাহলে এইখানে আমার কি হবে? -আই। তার মানে আমি বুঝতেছি এখানে কয়বার ঘুরা -আই তে পৌঁছাইছি। আমি এখানে 3 বার ঘুরা -আই তে পৌঁছাইছি। ঠিক আছে? তাহলে এই যে আই কিউব মানে হচ্ছে কত? -আই। তাহলে এইটাকে যদি আমি আরেকবার আই দিয়ে গুণ করি, আরো 90-তে ঘুরে যাই, তখন আমি একদম স্টার্টিং পয়েন্টে চলে যাব। দ্যাট মিনস 4বার ঘুরানোর পরে আমি এক্স্যাক্টলি মূল পয়েন্টে চলে আসছি। ঠিক আছে? তাইলে আমরা এখান থেকে বলতে পারি যে I⁻1 মানে I⁻2 মানে কত? -1। I⁻3 মানে কত? I⁻3 মানে কত? -আই। আচ্ছা, এটা -আই কেন? তুমি মনে করো ব্যাপারটা এরকম লক্ষ্য করো। মনে করো 5 কে তুমি 3 বার আই দিয়ে গুণ করলা, তাইলে তুমি 5 কে ঘুরাইতে থাকো। এই 5 একবার গুণ করছো এইখানে, আরেকবার গুণ করছো 5 এইখানে, আরেকবার গুণ করছো 5 এইখানে। তার মানে এইটা হচ্ছে 5 আই কিউব, মানে 3 বার ঘুরাই এইখানে আসছে। আর আমরা বলতেছি এটার মান এই মাইনাস 5, আই না ভাই? ওয়েট, আমি যেটা বলতেছি একটু ওয়েট করো, আমি তো তোমাকে মানে কথা বলার সুযোগ দিব। তাহলে ব্যাপারটা বুঝো, আমি যখন বলতেছি 5 আই কিউব, তার মানে আই কয়বার গুণ হয়েছে, মানে এই জিনিসটা হচ্ছে আই দ্বারা আমি কয়বার গুণ করছি? 3 বার গুণ করছি। এর মানে হচ্ছে আমি 5-কে 90 করে 3 বার ঘুরাইছি। তার মানে এই একবার ঘুরাইলাম, এই 2 বার ঘুরাইলাম, 3 বার ঘুরাইলাম। এইবার চলো আমি 5-কে -আই দ্বারা ঘুরাই। তাহলে আমি যদি এই ডিরেকশনে +আই এ ঘুরাই, -আই এ ঘুরাবে তার অপোজিট ডিরেকশনে কয়টা আই আছে? একটা আই। তাহলে অপোজিট ডিরেকশনে 90 ঘুরাইয়া তুমি কি ওই যে +আই এ 3 বার ঘুরাইয়া জেনে পৌঁছাইছে, -আই এ একবার 90-তে ঘুরাইয়া সেম জায়গায় পৌঁছাইছে না? তাহলে কি আমি বলতে পারি না যে এই +আই 3 বার ঘুরে যেখানে নিয়ে যায়, -আই একবার ঘুরে সেখানেই পৌঁছায় দেয়? ও ভাই এটা আরো ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি ভাই। আমরা তো স্কোয়ার দিয়ে আরো কত কাহিনী করে করতাম। না না, মানে আমার প্রশ্ন হচ্ছে তুমি সূত্র মুখস্থ করতে পারবা? তোমার সূত্র মুখস্থ করে তুমি তো বই আছে, তাইলে তোমার জি টিচারের কাজ ভাই, হচ্ছে তোমাকে রিয়েলি ফিল করানো যে ঘটনাটা কি ঘটতেছে। বুঝছো? আগে থেকে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, মানে মূল ব্যাপার হচ্ছে যে তোমার মানে যারা এখনো মানে বিষয়টা হচ্ছে যে আমি এখানে সুন্দর করে ছবিটা আঁকি, যে আমি 2টা কাজ করবো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে তুমি আমার একটু বলতে পারবা যে আমরা যখন ধরি এই দিকের ঘূর্ণনটাকে ধরি পজিটিভ, এই দিকের ঘূর্ণনটাকে ধরি নেগেটিভ, এইটা কেন? এটা কি তোমরা জানো? আহ, মানে তোমরা এইটা এটা জানো না যে তোমরা মানে এসএসসি তে ত্রিকোণমিতিতে করছো না, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা পজিটিভ থিটা, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা নেগেটিভ থিটা। মানে তোমার কাছে কেন মনে হইলো যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে পজিটিভ, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ? এমনটা কেন ধরলো? কেউ জানো? বিজ্ঞানীদের ইচ্ছা। মানে ডান হাতি ইচ্ছা বলে। শোনো, এই যে ব্যাপারটা হচ্ছে যে ডান হাতি স্ক্রু এখানে কই থেকে? মানে আমি তোমাকে একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে এই যে ঘড়ির কাঁটার দিকে বিপরীতে, এই চিন্তা ভাবনা, এই ল্যাঙ্গুয়েজ গুলা বাঙালিদের। এক্সাক্ট ঘটনা যেটা সেটা হচ্ছে আমি তোমাকে বলি, তুমি এইভাবে নিজে নিজে আনসার করো। মনে করো আমি তোমাকে এখানে 2টা এক্সিস বললাম, এইখানে এই 0 পয়েন্ট থেকে তুমি পজিটিভ কোন দিকে ধরবা?
এইদিকে ডান দিকে পজিটিভ ধরলা, বাম দিকে কি ধরলা, নেগেটিভ ধরলা। আচ্ছা, এখন মূল জায়গা থেকে এটা মনে করো যে ভূমি, এটা ভূমি। ভূমি থেকে উপরের দিকটাকে আমরা বলতেছি পজিটিভ, আর ভূমি থেকে নিচের দিকটাকে আমরা বলতেছি কি, নেগেটিভ। এটা একটা স্ট্যান্ডার্ড জায়গা। কেউ যদি এই জায়গা থেকে টাকা পয়সা ইনকাম করে, উন্নতি করে, তাহলে আমরা বলতেছি পজিটিভ। আর যদি সে ঋণের মধ্যে পড়ে যায়, তখন আমরা বলতেছি তাকে কি, নেগেটিভ। ঠিক আছে? ঠিক সেম ভাবে। তো একটা জিনিস লক্ষ্য করো, যে এই দিকে ঘুরলে আমি একটা পজিটিভ থেকে আর একটা পজিটিভের দিকে থাকতে পারতেছি। এই জন্য এই ডিরেকশনটাকে পজিটিভ ডিরেকশন ধরা হয়েছে। ভাই তোমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে কার কার? আমার আমার তুমি মাথায় নাই। আচ্ছা, তুমি এবার একটা কাজ করো তো, ফ্যানের দিকে তাকায় দেখো তো, মানে কোন ডিরেকশনে কি ঘুরতেছে। পরীক্ষাটা বিপরীত দিকে। আবার কয় ঘড়ির কাঁটা, তুমি ঘড়ির কাঁটা দিয়ে কেন চিন্তা করো, মানে এই যে এইখান থেকে লজিক বুঝো যে কোন দিকে ঘুরতেছে, বুঝছো? যে এই যে এইখানে ডান দিকে আমরা ধরছিলাম কি, পজিটিভ। আর উপরে মানে কোন একটা জিনিস যখন, মানে তুমি মনে করো আজকে রেজাল্ট করছো, কেউ একজন মনে করো পাইছে, মানে 4 পয়েন্ট পাইলো পরীক্ষার মধ্যে, 4.00। সে নেক্সট পরীক্ষায় যদি 4.5 পায়, তাহলে আমরা কি বলি, সে উন্নতি হয়েছে, উপরের দিকে গেছে। আর সে যদি 3.5 পায়, তাহলে কি বলি, নিচের দিকে গেছে। তাহলে আমরা মূল একটা স্ট্যান্ডার্ড মান থেকে যখন কম্পেয়ার করতেছি, যখন সে উপরের দিকে গেল ওইটাকে আমরা বলতেছি পজিটিভ, যখন ডান দিকে গেল সেটাকে আমরা বলতেছি পজিটিভ। এখন এই যে ডিরেকশন, এই ডিরেকশনে ঘুরলে আমরা একটা পজিটিভ থেকে আর একটা পজিটিভের দিকে থাকতে পারতেছি, এই জন্য এই ডিরেকশনটাকে ধরা হয়েছে পজিটিভ। আর এই দিকে মুভ করা এর অর্থই হচ্ছে তুমি শুরুতেই কি করলা, পজিটিভ থেকে নেগেটিভ দিকে রওনা করলা, এই জন্য এই ডিরেকশনটাকে ধরা হয়েছে কি, নেগেটিভ। এখন বাঙালি তো মনে করো যে খুব চালাক প্রকৃতির, তাই দেখছে যে ঘড়ির কাঁটা এই দিকে ঘুরতেছে আর ওই দিকে ঘুরতেছে, আর মানুষ বোঝানোর লেগে কইছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে পজিটিভ আর ঘড়ির কাঁটার দিকে হইলো নেগেটিভ, মানে দোষটা পাই দিল ঘড়ির উপর। গড়ি তো কিছু কইতেও পাইলো না ভাই। এখন ঘড়ি কিছু করতে পারে না, কিছু করার সুযোগ না, গেছে এই যে দেখতেছে, আর তোমরা হচ্ছে যে এর উপরে দোষটা পাই দিচ্ছ যে ঘড়ির কাঁটার, মানে তার মানে বুঝতেছো ঘড়ি একটা নেগেটিভ জিনিস, তার বিপরীত দিকে হইলো পজিটিভ করে, তার মানে হ্যাঁ আসলে দোষী, তার উল্লেখ হইলো ভালো। মানে এখানে ঘড়ির উপরে দোষ চাপাই দেওয়া হলো, আসলে ব্যাপারটা ওরকম না। এখন কি ক্লিয়ার বুঝছো যে কেন এই ডিরেকশনটাকে পজিটিভ ধরছে, কেন বিজ্ঞানীদের এইদিকে ধরতে মন চাইছে, কেন এইদিকে ধরতে মন চায় নাই? বুঝতে পারছি ভাই। আচ্ছা, তাহলে এইবার আমরা সেইখানে একটু ফিরে যাই। আয়ের যে ঘটনাটা, এইখানে একটু আবার চিন্তা করো, লক্ষ্য করো। যে আমি যদি বলি যে তাহলে আমরা শুরুতে এতক্ষণ ধরে একটা জিনিস বুঝাইলাম যে আয়ের কাজ কি, 90 ডিগ্রিতে ঘুরাই দেওয়া। তাহলে মাইনাস আয়ের কাজ ওয়ও 90 ডিগ্রিতেই ঘুরাবে, বাট অপোজিট ডিরেকশনে। তাহলে আমি এবার দুইটা কাজ করি, এই 5 কে i³ দ্বারা গুণ করলাম। এর মানে কি? এর মানে হচ্ছে এই 5 কে প্রথমে একবার আই দিয়ে গুণ করব, আরেকবার আই দিয়ে গুণ করব, আরেকবার আই দিয়ে গুণ করব, আরেকবার এই 5 কে মাইনাস আই দিয়ে গুণ করব। তাহলে লক্ষ্য করো, 5 কে প্রথমে একবার আই দিয়ে গুণ করলাম, দ্যাট মিনস 5i, 90 ডিগ্রি ঘুরাইলো। আরেকবার আই দিয়ে গুণ করলাম, তার মানে i², তার মানে সে কি, -5-এ পৌঁছায় গেল, -5 পৌঁছে গেল। আরেকবার গুণ করলাম, 3বার গুণ করলাম i³, তাহলে সে কোথায় পৌঁছাইছে, এইখানে স্টপ দাও। এবার দেখি ডিগ্রিতে ঘোরালো, দিকে ঘুরায়, মাইনাস আই কি করবে, মাইনাসের দিকে ঘুরাবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো, এই যে -5i = যা, আর 5i³ একই, তার মানে আমরা বলতে পারতেছি i³ মানে 3, সে তোমাকে যেখানে নিয়ে পৌঁছায়, এই -i তোমাকে সেখানেই নিয়ে পৌঁছাইতেছে। এই জন্য আমরা বলতেছি কি i³ মানে হচ্ছে -i। বুঝছো? যে এই পজিটিভ আই 3বার তোমাকে ঘুরায় যেখানে নিচ্ছে, নেগেটিভ আই একবার ঘুরাই কি ওইখানে নিয়ে যাচ্ছে তোমার। ক্লিয়ার? জি ক্লিয়ার। ভাই, সব ওকে। ক্লিয়ার। তার তাইলে এবার দেখো, যখন আমি 4বার ঘুরাবো তখন কি হবে, এই যে একবার ঘুরাইলাম, 2বার ঘুরাইলাম, 3বার ঘুরাইলাম, 4বার ঘুরাইলাম। তাহলে 5 কে যখন তুমি i⁴ দ্বারা গুণ করলা, যেইখানে আসছো, এই 5 কে অনলি 1 দ্বারা গুণ করলে ঠিক সেম জায়গায় আসো না, এট দ্য সেম পজিশন। জি ভাই। হ্যাঁ ভাই। সেম পজিশন। তাহলে কি আমি বলতে পারি না যে i⁴ যেই কাজ করতে পারে, এটা আসলে আমাদের পরিচিত 1-এই করতে পারে? তার মানে হ্যাঁ i⁴ যেই কথা, এটা আসলে 1 এর সমান। এই হচ্ছে তাহলে আই এর সিরিজটা। তাহলে আমরা আলটিমেটলি কি পাইলাম, আই, তারপরে যখন আই কে 2বার গুণ করা হয়, সেটা আসলে -1 এর সমান কাজ করে। আর আই কে
যখন 3 বার গুণ করা হয় সেটা আসলে মাইনাস আই এর সমান কাজ করে, আর আই কে যখন 4 বার গুণ করা হয় তখন সেটা 1 এর সমান কাজ করতে পারে। বুঝছো? এইবার আমরা একটু আমাদের সেই মনে করো একটা সিরিজের দিকে আগাই। যে ধরো আমি এবার তোমাকে বললাম যে আই প্লাস আই এরকম দিলাম, মনে করো আই টু দি পাওয়ার 10, আই টু দি পাওয়ার 11 প্লাস আই টু দি পাওয়ার 12 প্লাস আই টু দি পাওয়ার 13। এইটার মান কত হবে একটু বলো তো। এই মাথা তো গুলায় যাচ্ছে, অনেক বড় তো। আমার এত ইজি আছে, এটা হ্যাঁ করা বলো। যাবে। যদি আমি এটা প্রথমটা যদি আমি 2 হিসেবে কল্পনা করি, প্রথমে আই 10 স্কোয়ার, নাকি ওটা? আই স্কোয়ার সাথে এটা তারপরটা হচ্ছে 5 গুণ উপরে, তারপর পরেরটা হচ্ছে আই টু দি পাওয়ার 10 ইন্টু আই, পরেরটা হচ্ছে এটা আই স্কোয়ার ইন্টু হচ্ছে এটা হোল্ডার হচ্ছে 6, তারপর হচ্ছে আই টু দি পাওয়ার 12 ইন্টু আই, এটা ইকুয়াল টু 0। আচ্ছা, তোমরা এখানে অনেক কষ্ট করতেছো দেখে খুব ভালো লাগলো, বাট আরেকটু স্মার্টলি যদি আমরা চিন্তা করি, একটু এইখান থেকে দেখে আসো। তুমি ফার্স্টে এটা চিন্তা করো, আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব যোগ আই টু দি পাওয়ার 4, এইটার মান আমরা চিন্তা করি। আই তো আই, ওই এই আই স্কোয়ার আসলে -1 এর সমান, আবার আই কিউব মানে হচ্ছে মাইনাস আই এর সমান, আর আই টু দি পাওয়ার 4 আসলে কার সমান বলো? 1 একের সমান। 1 এর সমান। তাহলে আলটিমেটলি সবাই সবার ক্যান্সেল করে কি রইলো? জিরো না? জি ভাই, জিরো। বুঝতে পারছি। তার মানে বুঝতেছো যে আই এর 4টা পাওয়ার যদি সিরিয়ালি হয় তাহলে তার মান কি হবে? জিরো। তাহলে এইটা আমি এজুম করতে পারতাছি এটার মান কি হবে? জিরো। এবার প্রুফ করি। আই টু দি পাওয়ার 10, তার মানে আই যখন 60টা হবে তখন তার মান কি 1 হয়ে যাবে। তাহলে থাকবো কয়টা? 2টা। তাহলে এইখানে থাকবো কয়টা? 3টা। এখানে থাকবো কয়টা? 60টা যাবে গা। তার মানে এটা কার আসলে 1 এর মান, আর এটা কার মান? 13টা। বলো কয়টা হবে? এই জিনিসটা ভাই একটু বুঝি না, একটু বোঝান। কোনটা বুঝো না তুমি? আই আচ্ছা, স্কোয়ার বাট তারপর আমরা আমরা একটু আগে কি পাইলাম যে আই যখন 4 মানে 1 এর সমান, তাহলে আই টু দি পাওয়ার 10 মানে কি? আই টু দি পাওয়ার 10 মানে এরকম না? দেখো যে আই টু দি পাওয়ার 8 প্লাস 2, তাহলে এই 8 মানে 4 এর গুণিতক, তাহলে এই পুরোটার মান কি হয়ে যাবে? 1। যে আই টু দি পাওয়ার 4 যদি 1 হয়, আই স্কয়ার মানে এটার উপরে স্কয়ার দিলে কি হবে বলো? আই টু দি পাওয়ার 8, এটাও কি আসলে 1 এর সমান না? এই ভাই বুঝতে পারি আছি। আচ্ছা, তার মানে এই 10টা আমি যদি চিন্তা করি, মানে প্রথম 8 জনের মান কি হবে? 1। তাহলে ওটা আর দরকার নেই, তাহলে থাইকা যাবে কয়জন? 2জন। ওকে। এবার 11 চিন্তা করো, মানে প্রথম 8 জনের মান কি হবে? 1। তাহলে থাইকা যাবে কয়জন? 3জন। এবার চিন্তা করো 12 মানে কি? ওই 4 4 করে তো সব দিয়ে চলে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি আসলে ডিরেক্টলি 1। আর এখানে 13, মানে প্রথম 12 জনের মান 1, তারপরে থার্ডটা কি থেকে যাবে। এবার চিন্তা করো, আই স্কোয়ার এর মান -1, আই কিউবের মান কত? মাইনাস আই, আর এলো +1, আর এলো কত? প্লাসের আই, এই যে প্লাসের আই মাইনাসের আই ক্যান্সেল, আর প্লাসের 1 মাইনাসের 1 ক্যান্সেল, ইকুয়াল টু কত? 0। বুঝছো? ভাইয়া আমরা অনেকে সূচক ভুলে গেছি 9 10-এর, একটু যদি সূচক বুঝাই দিতেন, পাওয়ার যোগ করলে আচ্ছা, কেন গুণ হয়। সূচক মানে আচ্ছা, পাওয়ার মানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, অর্থাৎ যদি এরকম হয় যে মনে করো এ টু দি পাওয়ার 2 উপরে আছে 3, তাহলে পাওয়ারের উপরে পাওয়ার গুণ হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার 6। ওকে। আর ভিত্তি ভিত্তি গুণ করলে পাওয়ার যোগ হয়, যেমন আমি তোমাকে বললাম যে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, তাহলে এটা কি হবে? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ঠিক আছে। আচ্ছা, এইটাও খুব মানে মজার একটা ব্যাপার যে কেন ভিত্তি সেম হইলে গুণ করার ক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যায়। এটা খুবই সহজ একটা জিনিস, বাট অনেকে হয়তো বিষয়টা খেয়াল করা হয় না। ঠিক আছে, আমি একটু মনে করো এখানে সহজে বলি। মনে করো এক কিউব, আর আমি গুণ করলাম হচ্ছে এ টু দি পাওয়ার 4। এই এক কিউব এর মানে কি? এ আছে কয়টা বলো? 3টা। আচ্ছা, এই এ টু দি পাওয়ার 4 এর মানে কি? এ আছে কয়টা? 4টা। তাহলে মোট এক কয়টা এলো? 7টা। তাহলে আমি এইখান থেকে ডিরেক্ট এই 3 আর 4 যোগ করে কি আসলে 7 পাইতেছি না? এই জন্যই বলা হয় যে যদি ভিত্তি সেম হয় তাহলে গুণনের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায়। ওকে। আবার দেখো ভিত্তি যখন যদি ভিন্ন হয় তাহলে এগুলা যোগ বিয়োগ গুণ বা কিচ্ছু করা যায় না। কেন? মনে করো এ স্কোয়ার আর আছে হচ্ছে বি কিউব,
তাহলে এ আছে কয়টা? দুইটা। বি আছে কয়টা? তিনটা। এখন আমি কি একবারে ডিরেক্টলি এদেরকে কিছু বলতে পারি? কিছুই বলা যায় না, তার মানে যা আছে তা। এজন্য ভিত্তি যদি আলাদা হয় তাহলে গুণ ভাগ যোগ বিয়োগ কিছুই চলে না, কিন্তু ভিত্তি যদি সেম হয় তাহলে গুণ করলে পাওয়ার আসলে কি যোগ হয়ে যায়। যোগ কেন হয়ে যায়? এই কারণে হয়ে যায়। আচ্ছা, তাহলে তোমরা কি মানে এটা কি বুঝতে পারছো? মানে এই এখন পর্যন্ত যতটুকু বললাম এইটুকু পর্যন্ত কি তোমরা ক্লিয়ার বলো তো? আপাতত সবই ক্লিয়ার। আচ্ছা, যদি কোনো কোশ্চেন আসে পরবর্তীতে তাহলে আমাকে জানাবো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, এখান থেকে কি বুঝতে পারলাম, যে যদি আই এর পাওয়ার চারটা ক্রমিক সংখ্যা হয় তাহলে অলওয়েজ তার মান কি হবে? জিরো। ওকে, মনে করো এরকম বললাম যে i টু দি পাওয়ার 2000, তারপরে i টু দি পাওয়ার কত? 2001, তারপরে i টু দি পাওয়ার 2002, তারপরে i টু দি পাওয়ার কত? 2003। তাহলে ডিরেক্ট এটার মান কত? জিরো, কারণ এখানে এর পাওয়ার চারটা কি ক্রমিক সংখ্যা। তার মানে তুমি এই চারটারে যদি ভাঙো তাহলে কি হবে? এরকম একটা হবে ওয়ান, একটা হবে টু, একটা হবে থ্রি, একটা হবে ফোর। তার মানে ওই সবগুলো আবার এই এরকম ভাবে এই ফরম্যাটে চলে আসবে এবং তার মান কাটতে করতে জিরো হয়ে যাবে। বুঝছো? কারণ তুমি হিসাবটা বুঝো, যদি এইটার মধ্যে চারিটা ভাগ যায় তাহলে এইটারে চারিটা ভাগ দিলে এক থাকবে, এইটারে চারিটা ভাগ দিলে দুই থাকবে, এটারে চারিটা ভাগ দিলে কত? তিন থাকবে। আর আমাদের ফরম্যাট গুলো কি এরকমই না, যে এখানে জিরো, এখানে ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এটা একটা কত হয়? জিরো হয়ে যাচ্ছে। আর ভাইয়া যদি গুণিতক আকারে থাকে? গুণিতক আকারে থাকলে তো সহজ, মানে গুণিতক আকারে বলতে এরকম যে i টু দি পাওয়ার 5 ইন্টু i টু দি পাওয়ার 7, এইটা। মানে যেমন i² + i টু দি পাওয়ার 4 + i টু দি পাওয়ার 8 এরকম। হ্যাঁ, তাহলে ওইটা তুমি ইয়ে করবা যে i² + i টু দি পাওয়ার 4 + i টু দি পাওয়ার 8, তো যেটা আসবে তুমি এটা ভাঙায় দেখবা কি আসতেছে রেজাল্ট। এইটার মান কত? -1, এটার মান কত? +1, এটার মান কত বলো? i টু দি পাওয়ার 8 এর মান কত? i টু দি পাওয়ার 8 এর মান +1। তো যা আসে রেজাল্ট এরকম আসবে। তো ঠিক আছে। আচ্ছা, আয়ের এই ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাই, সব আপাতত। তোমরা সবাই আমার একটু সময় দাও, আমার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক রয়েছে, এটা শেষ করতে হবে আজকে, তো তাড়াহুড়ো করবো না, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি করলাম, আয়ের ব্যাপারটা বুঝতে পারলাম, আয়ের সিরিজ সম্পর্কে জানলাম, আই কি করে এটাও জানতে পারলাম। ওকে, এইবার আসো জটিল সংখ্যার প্রকাশ। আমরা যদি একটু চিন্তা করি যে জটিল সংখ্যার প্রকাশ কিরকম বলো। জটিল আহ সংখ্যার প্রকাশ। জটিল সংখ্যার প্রকাশ, তাহলে একটা প্রকাশ তো আমরা অলরেডি দেখে ফেলছি। এটা কিরকম? যে বাস্তব এক্সিস এর মানটাকে আমি লিখবো, বাস্তব এক্সিস এর মানটাকে আমি লিখবো, ইমাজিনারি এক্সিস এর সাথে একটা আই যুক্ত করে দিব। তাইলে আমি কি করতেছি, যে এইদিকে 4 গেলাম আর এইদিকে কত? 3 পরিমাণ গেলাম। এটাই হচ্ছে আমার সেই অবস্থানটা, ত্রিপ্রাসী অবস্থানটা। আমি যদি এরকম বলি 4 - 3i, তার মানে এবার আমি ইমাজিনারি এক্সিস এর বরাবর নিচের দিকে চলে গেছি। আমি যদি এরকম বলি -4 + 3i, তার মানে রিয়েল এক্সিস এর বাম দিকে, রিয়েল এক্সিস এর বাম দিকে ইমাজিনারি এক্সিস এর উপরের দিকে, এটা হচ্ছে -4 + 3i। আবার যদি বলি -4 - 3i, তার মানে রিয়েল এক্সিস এর বাম দিকে ইমাজিনারি এক্সিস এর নিচের দিকে, তাহলে এই পয়েন্টটাই কি আমার -4 - 3i। বুঝতে পারছো? আচ্ছা, এইবার এইবার আসো যে একটা একটা জটিল সংখ্যা আমি মনে করো বললাম এখানে যে এই ডিস্টেন্স, এটা হচ্ছে পি, একটা সংখ্যা। আমি মনে করো যে এই এতটুকু, এই যে পি এম মানে ও এম, এই ও এম যে কোনো একটা ভ্যালু হইতে পারে, আমি ধরে নিলাম সেটা হচ্ছে এ। আর পি এম এর একটা ভ্যালু হইতে পারে, সেটা হইতে পারে বি, আমি ধরে নিলাম। এখন এ এর মান যে কোনো কিছু 2 3 4 5, বি এর মান হইতে পারে এরকম 2 3 4 5, যে কোনো কিছু হইতে পারে, রাইট? তাইলে এই পি এর দুইটা জিনিস আমাদের প্রপার্টি আমাদের লাগে। একটা হচ্ছে এই ওপি, এই ওপি এটাকে যদি আমি আর বলি তাহলে এই ওপি কে বলতেছে তার মডুলাস। ওপি কি বলতেছে? তার মডুলাস। আর এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা মানে মূল কি রিয়েল এক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, এইটাকে বলতেছে তার আর্গুমেন্ট। এটাকে কি বলতেছে? তার আর্গুমেন্ট। ওকে। আচ্ছা, এইবার তোমাদের কাছে একটা কোশ্চেন, তোমরা কি মডুলাস সম্পর্কে আগে পরে শুনছো?
তুলেছি ভাই। আচ্ছা, তুমি আমারে বলো, মানে তোমরা একটু বলো তো যে এই মডুলাসের আসলে কাজ কি, মানে মডুলাস জিনিসটা আসলে কি, কেন পদ যে মডুলাস অফ -5 = 5, মডুলাস অফ +5 = 5, মানে মডুলাস আসলে এমন কি করে যে দুইটার মানে পজিটিভ হয়ে যাচ্ছে, মানে মডুলাসের আসলে কাজ কি? পদ ভাই, সরলরৈখিক পদ বোঝায়। যা- আচ্ছা, আহ, ভেরি গুড, সরলরৈখিক পথ বোঝায়, তুমি বিষয়টা জানো। আর যারা জানে না এদের জন্য আমি বলি, মডুলাস মানে হচ্ছে মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব। আচ্ছা, জিনিসটা কিরকম? আমি তোমাকে যখন বললাম যে মডুলাস অফ -5, তার মানে কি মূল বিন্দু থেকে -5 বিন্দুর দূরত্ব। তো মূল বিন্দু থেকে -5 বিন্দুর দূরত্ব কত ঘর বলো তো? 5 ঘর না? এই 5 কি নেগেটিভ হইতে পারে? নেগেটিভ হইতে পারে না। এই জন্যই বলতেছে মডুলাস অফ -5 = 5। তার মানে এই 5 আসলে একটা ডিস্টেন্স কে এক্সপ্লেন করতেছে, বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট করতেছে। এবার বলো মডুলাস অফ +5 মানে কি 5 কেন? তার মূল বিন্দু থেকে -5 যতটুকু বাম দিকে, মূল বিন্দু থেকে +5 ঠিক ততটুকুই কি ডান দিকে। তার মানে +5 এবং -5 শুধু ডানে আর বামে বোঝাচ্ছে, আর তাদের মানটা কেমন, সেম। এই জন্যই মডুলাস অফ +5 যা, মডুলাস অফ -5 তাহাই। বুঝছো? আচ্ছা, এটা মনে রাখবা। এইবার আমরা কি বের করব? জটিল সংখ্যার মডুলাস। কি জটিল সংখ্যার মডুলাস? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মূল বিন্দু থেকে সেই জটিল সংখ্যার দূরত্ব কতটুকু। তাহলে মূল বিন্দু থেকে সেই জটিল সংখ্যার দূরত্বটা আসলে কোনটা বলো দেখি। এই যে এইটা যদি আমার পি হয়, এই যে এ টু, হ্যাঁ, পি এম ও, তাহলে এইটা এ, এইটা হচ্ছে পি। তাহলে তার মডুলাস বলতে আসলে এই উপি কে বোঝাচ্ছে না? মডুলাস আসলে উপি কে বোঝাচ্ছে না, মূল বিন্দু থেকে দূরত্ব। দেখো, জি ভাই। ওকে, তাহলে এই ওপিটা আমাকে বের করতে হবে। লক্ষ্য করো, আমরা প্রথমে বলে নিছি ইমাজিনারি এক্সিসটা রিয়েল এক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমি কি বলতে পারি না যে ওপিএম একটা সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? আচ্ছা, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমি এখানে কি তোমাদের সেই দাদু পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি না? OP² = 2m² + PM²। তার মানে এই R² কত? A² + B², অর্থাৎ R কত? √R² + B², তাই না? দেখো তো বুঝছো কিনা। জি ভাই, এত ব্যাপার না। আচ্ছা, ব্যাপার না। এইবার এইখানে আমার একটা কোশ্চেনের আনসার দাও। ধরো তুমি এরকম বললা যে x²= 4, তখন আমরা বলি না x = +−2। তাহলে এইখানে আমি R =±√A² + B² কেন দিলাম না? কারণ ভাই এটা মডুলাস, এটা একটা পদ বোঝাবে, কারণ দূরত্ব তো কখনো নেগেটিভ হইতে পারে না এর জন্য। হ্যাঁ, দূরত্ব নেগেটিভ হইতে পারে না, ভেরি গুড। এইটাই, এই যে বুঝলো। তাহলে আমরা মডুলাসটা গেলাম। এই মডুলাস জিনিসটা আসলে খুবই সহজ জিনিস। ওকে, এইবার ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে তোমার আর্গুমেন্ট নিয়ে। কি নিয়ে? আর্গুমেন্ট। আচ্ছা, আর্গুমেন্ট কি? আমি একটু আগে বলছি। আর্গুমেন্ট জিনিসটা কি বলো? আর্গুমেন্ট মানে হচ্ছে রিয়েল এক্সিসের সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই না? আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে কি রিয়েল এক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তোমরা যদি এইগুলার মানে অ্যাকচুয়াল মিনিং গুলো জানো, তাহলে দেখবা তোমাদের এই জিনিসগুলা, কনসেপ্ট গুলা তার কখনো কাজ লাগবে না, কখনোই তোমাদের ঝামেলা হবে না। ওকে, তাহলে আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানে হচ্ছে কোন একটা কমপ্লেক্স নাম্বার রিয়েল এক্সিস থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা আমাকে বের করা লাগবে। এই অ্যাঙ্গেলটা আমি যদি বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করতে পারি বলো? টেন তাহলে দিয়া, এখানে যদি, cos দিয়া, এখানে সব দিয়ে হবে। না, এখানে এখানে আমি ট্যান ইউজ করলাম। মনে করো আমি বললাম যে tan θ। কেন tan θ কেন ইউজ করছি? কারণ আমি প্রথমে এই বি কে জানি, এই এ কে জানি। কারণ যখন তুমি বলবা যে 4 + 3i, তার মানে এ এর মান কত 4, বি এর মান কত 3, তাহলে তুমি প্রথম দেখায় কারে ছিল, এ আর বি কে ছিল। এই জন্য আমার চেষ্টা করতে হবে আর্গুমেন্টটাকে এ এবং বি এর মাধ্যমে বের করা। তাহলে থিটার সাপেক্ষে বি হচ্ছে লম্ব, এ হচ্ছে কি ভূমি। তাহলে tan θ মানে কি? B/A।
তো এইখানে একটা মডুলাস সাইন ইউজ করা লাগবে। এটা কেন ইউজ করা লাগতেছে এটা আমি পরে একটা এক্সাম্পলের মধ্যে যাই তোমাকে বুঝাবো যে কেন মডুলাস ইউজ করা লাগতেছে। তাহলে টেন থিটা ইকুয়াল টু কি মডুলাস অফ বি বাই এ। আচ্ছা, তাহলে থিটা ইকুয়াল টু কত বলো? টেন ইনভার্স মডুলাস অফ বি বাই এ। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, ভাই। এইখানে আমার একটা কোশ্চেনের আনসার দেও তো, যে এইখানে ঘটনাটা কি ঘটলো। মানে ব্যাপারটা কিরকম যে টেন ডাই কোনো পজিটিভ আছে, এগুলো যায় ইনভার্স হয়ে গেছে গা। ব্যাপারটা কিরকম? মানে ভাগ না, এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়, ভাগে ক্ষেত্রে 1/10 হয়, তখন ওটাকে আমরা 10 ইনভার্স লিখি। আচ্ছা, তুমি কি এরকম বলতেছো যে 1/10 দ্যাট মিনস টেন ইনভার্স? হ্যাঁ, এটাই তো আমি বলতেছি। আচ্ছা, বাকিদের কি মত বলো তো? না ভাই ভাই, ও প্রশ্নটা ভুল বলছে ভাই। না না, তুমি বলো কেন, ওদেরকে বলতে দাও। প্রশ্নটা আবার বলো তো। আচ্ছা, আমি প্রশ্নটা আরেকবার বলি। আমরা ধরো এরকম একটা জিনিস পাইলাম, বুঝলো? মনে করো আমি তোমাকে বললাম যে টেন টেন থিটা, দেখো টেন থিটা, একটু ওয়েট। ধরো আমি তাহলে বললাম যে এটা হচ্ছে টেন থিটা। ফাংশনটা আছে, ফাংশনটা ওই সাইডে চলে গেছে, থিটা রয়ে গেছে, টেন যে আচ্ছা, ফাংশনটা ওই সাইডে চলে গেছে। এইখান থেকে আমি পরের লাইনে কি বলতেছি? থিটা টেন ইকুয়াল টেন ইনভার্স বি বাই এ। মানে এইখানে ঘটনাটা কি ঘটছে, মানে একজন বললো যে টেন দা এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হইছে, তো আমরা এই যে ভাগকে ইনভার্স আকারে লিখি, যেরকম 1/a ইকুয়াল টু কত, এ টু দি পাওয়ার -1। ঠিক এরকম ভাবেই ওই বলছে। বাকিদের মতামত কি বলো তো? ভাই আমার মতে ফাংশন বিপরীতকরণ করছে। ফাংশন বিপরীতকরণ, হ্যাঁ তুমি মোটামুটি লাইনে আসো। আর একটু ক্লিয়ার করে কেউ বলতে পারবো? আর মাথায় আসে না। আচ্ছা, মানে এইখানে বিপরীতকরণ আমি তোমাদেরকে এটা বলি। তোমরা, আমি জানি না তোমরা ফাংশন পড়ছো কিনা। ফাংশন হচ্ছে একটা ফাংশন, ইনভার্স ফাংশন, মূল ফাংশন। এইখানে টেন হচ্ছে একটা ফাংশন, মানে টেন হচ্ছে একটা ফাংশন, তার ইনভার্স ফাংশন হচ্ছে এইটা, টেন ইনভার্স। তাহলে এই ফাংশন কি করে? এই ফাংশন অ্যাঙ্গেলকে, এই ফাংশন কি করে? অ্যাঙ্গেলকে কনভার্ট করে, কনভার্ট করে কি রেশিওতে। আর এই ফাংশন কি করে? রেশিওকে কনভার্ট করে অ্যাঙ্গেলে। তার মানে তারা হচ্ছে কি বিপরীত ফাংশন, বুঝছো? মানে এখানে বিপরীত ফাংশন, মানে এইটা ঘটনাটা ঘটছে, মানে এটা কিন্তু, মানে এটা তোমার পরীক্ষায় আসবে না, বাট তোমার ভিত্তিটাকে শক্ত করবে। এটা তোমার জানা দরকার যে ঘটনা কি ঘটছে। তোমাদের ইনভার্স ফাংশন নামে একটা চ্যাপ্টারই আছে, সেখানে এখানে ডিটেলস জানবা। তার মানে টেন হচ্ছে একটা ত্রিকোণমিতিক ফাংশন, আর টেন ইনভার্স হচ্ছে তার একটা বিপরীত ফাংশন। একটা বাস্তব এক্সাম্পল দিই। মনে করো আমি তোমাকে বললাম যে 10 45 ডিগ্রি, তার মান কত? 1। তাহলে এই টেন ফাংশন কি করলো? 45 ডিগ্রি অ্যাঙ্গেলকে একটা রেশিওতে কনভার্ট করলো না? মনে করো তুমি বললা 10 30 ডিগ্রি, মানে কত? 1/√3। দেখো এটা একটা রেশিওতে কনভার্ট করলো না? তাহলে তার ইনভার্স ফাংশন আমি কি বলছি? রেশিও থেকে অ্যাঙ্গেলে কনভার্ট করে। তাহলে তুমি যখন আবার এই যে এর ইনভার্স ফাংশনে ঢুকাবা, অর্থাৎ টেন ইনভার্স, তাহলে টেন ফাংশন 45-কে ওয়ানে নিয়ে পৌঁছেছিল, এই টেন ইনভার্স ফাংশন আবার এই 1 রে 45 ডিগ্রিতে নিয়ে পৌঁছাবে। বুঝছো এবার? এখন যদি দুইটা একসাথে অ্যাপ্লাই করি, আচ্ছা একটু বলো, মনে করো আমি তোমাকে বললাম x² = 4, আবার মডুলাস অফ 4 মানে কত, সরি √/4 মানে প্লাস কি? মাইনাস হবে না ভাই, রুট থাকলে? আমি বলতেছি, ওয়েট, বুঝো। রুট থাকলে প্লাস মাইনাস হয় না, এইখানে বুঝো। আহ এইখানে একটু দেখো। এই আমি এখানে কি করলাম, স্কোয়ারের জিনিসটারে কি করলো, দুইবার গুণ করে বাড়াই দিল। আর রুট ওভারের জিনিসটা কি করলো, কমাই দিল, তাই না? তাহলে আমি কি বলতে পারি না যে স্কোয়ার এবং রুট পরস্পরের বিপরীত ফাংশন? ইয়েস ভাই, অবশ্যই, কেন নয়। কেন? কারণ স্কোয়ার কি করতেছে, বাড়াইতেছে, আর রুট কি করতেছে, কমাইতেছে। এখন দেখো দুইটা সেম হারে বাড়াইতেছে, সেম হারে কমাইতেছে। এই জন্য আমি যখন এটার উপরে অ্যাপ্লাই করি, মনে করো 4-এর উপরে একটা ফাংশন স্কোয়ার অ্যাপ্লাই করলাম, তার উপর আবার রুট অ্যাপ্লাই করলাম, তাহলে কি হলো? প্রথমে স্কোয়ারে সেটারে 16 করলো, দেন আবার রুটে সেটারে কি করলো, 4-এ ফিরিয়ে নিয়ে আসলো। তাহলে আমি বলতেছি যে যখন দুইটা বিপরীত ফাংশন মুখোমুখি হয়, তখন তারা কি করে, একজন আরেকজনকে নিউট্রাল করে দেয়। তো এইখানে ঘটনাটা যেটা বাস্তবে ঘটে সেটা হচ্ছে এরকম যে
টেন থিটা ইকুয়াল মডুলাস অফ বি বাই এ। তো আমি কি করি, আমি উভয় পক্ষে এই টেন ইনভার্স ফাংশনটা নেই, টেন ইনভার্স ফাংশনটা নেই। তখন এই যে দেখো দুইটা বিপরীত ফাংশন মুখোমুখি হইলো, তাহলে কি নিউট্রাল করে দেয়, রয়ে গেল কি থিটা, আইলো টেন ইনভার্স বি বাই এ। বুঝছো এবার? বুঝতে পারছি ভাই, তাহলে এটা কখনো ভাগ না, না? না না, এটা ভাগ না, ভাগ না। তার মানে টেন আম- ইনভার্স ইজ নট ইকুয়াল 1/10, এটা কি না আমি সত্য? এতদিন ভাই শর্টকাটে ভাগ ভাবতাম সবসময়। না না, এইটা ভাগ না, এটা হচ্ছে বিপরীত ফাংশন। তাহলে টেন ইনভার্স একটা ফাংশন, যেমন স্কোয়ার এবং রুট দুইটা আলাদা আলাদা ফাংশন, স্কোয়ারে বাড়াচ্ছে রুটে কমাচ্ছে, তেমনি টেন একটা ফাংশন, টেন ইনভার্স আলাদা একটা ফাংশন। এইটা কি সত্য? না। বুঝতে পারছো? তাহলে ভাই ওই যে কস ইনভার্সন, সাইন ইনভার্সন, এগুলি তাহলে একটা ফাংশন, না? হ্যাঁ হ্যাঁ, এগুলো এক একটা ফাংশন, এগুলো এক একটা ঠিক ফাংশন। আছে, ঠিক আছে। ওকে, ওগুলো তোমাদের চ্যাপ্টার আছে পড়তে হবে। হ্যাঁ, চ্যাপ্টার আছে পড়তে হবে। তো আমরা মেইনলি যেই জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে এইখানে দেখো, যে আমরা আর্গুমেন্ট বের করতেছিলাম, তাই না? আর্গুমেন্ট বের করতেছিলাম, মনে করো যে এইখানে আছে, এইখানে একটা আছে, এটা হচ্ছে পি, এতটুকু হচ্ছে আমাদের এ, এতটুকু হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আর্গুমেন্ট আমি কি বলছি, এবার তো আবার রিপিট করো তো, আর্গুমেন্ট মানে কি বলো? রিয়েল অ্যাক্সিস থেকে কত কোণে আছে, কত কোণে আছে, এটাই কি তার আর্গুমেন্ট। তাহলে এই যে কোণে আছে, এখন একটা জিনিস চিন্তা করো তো, এই থিটার মান আমরা কি পাইছি এখানে বলো? টেন ইনভার্স মডুলাস অফ বি বাই এ, তাই না? আচ্ছা, এখন এরকম কিছু আছে না যে মনে করো গাউরামি করবো, মানে হাই করবো যে আমি এই দিক দিয়ে ঘুরে যাবো, কেন আমার রিয়েল এক্সিসের সাথে অ্যাঙ্গেল হইলি হইলো, আমি ইনটা না ঘুরে যাই, আমি এই দিক দিয়ে ঘুরে যাবো, কোন সমস্যা আছে বলো? ভাই এটা হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব নেওয়ার জন্য, এটা আমি না বুঝলাম। না না, মানে আমার কথা শোনো, আমি তো আমার দেখো আর্গুমেন্টের সংজ্ঞা কি, আর্গুমেন্টের সংজ্ঞা হচ্ছে রিয়েল অ্যাক্সিস থেকে কত ডিগ্রি কোণে আছে। তুমি তো এটা বইলা দাও নাই যে পজিটিভ কোণ নাকি নেগেটিভ কোণ। এখন একদম তোমার মন চাইছে তুমি পজিটিভ কোণে গেছো, আমার মন চাইছে আমি উল্টা দিকে যাবো, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, পকেটে টাকা আছে, বুঝছো? এখন আমি দুনিয়ায় ঘুরে যাবো, কোন সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তার মানে এই আর্গুমেন্ট হইতে পারে দুইটা, একটা পজিটিভ দিকে, একটা নেগেটিভ দিকে। তাহলে নেগেটিভ দিকের আর্গুমেন্টের মান কত হবে একটু বলতে পারবা? ওইটা সেমই তো হবে, ওটা থ্রি পাই আর মাইনাস, না পাই মাইনাস ওইটা না। না না, লক্ষ্য করো, আমি যখন একটা জিনিস বুঝবো, আমি এই যে এই কালারে ঘুরলাম, কতটুকু ঘুরলাম বলো তো? যদি আমি একদম এক্সাক্টলি এই রেখা পর্যন্ত ঘুরতে পারতাম, তাহলে ঘুরতে পারতাম -পাই পরিমাণ। তার আগেই আমাকে থামতে হয়েছে, কত আগে থামতে হয়েছে? ওই যে এইটুক পরিমাণ, টেন ইনভার্স বি বাই এ, এই পরিমাণ আগে আমাকে থামতে হয়েছে। তার মানে থিটার মান দুইটাই হইতে পারে। বুঝছো এবার? ভাই -2 পাই হবে নাকি -পাই হবে? সরি সরি, -2 পাই, -2 পাই। ভাই সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো? তার মানে আমি এক্স্যাক্টলি পুরোটা যদি ঘুরতে পারতাম, তাহলে আমি কতটুকু ঘুরতে পারতাম? -2 পাই পরিমাণ। কেন মাইনাস? কারণ আমরা বলতেছি যে এই ডিরেকশনে ঘোরার অর্থই হচ্ছে নেগেটিভ ডিরেকশনে ঘোরা। তাহলে আমি তার কতটুকু আগে থেমে গেছি? প্লাস টেন ইনভার্স পর্যন্ত আগে থেমে গেছি। ওকে, এবার মনে করো কোন একটা জটিল সংখ্যা এই এক্সিস এইখানে অবস্থিত। হুম, তাহলে এইখানে অবস্থিত হলে, এইখানে অবস্থিত যদি হয়, তার আর্গুমেন্ট কত হবে? এইখানে এইখানে অবস্থিত, তার আর্গুমেন্ট কত হবে বলো দিয়ে, এইবার একজনের বুদ্ধি করে কম। তাহলে এইখানে কত, এটুক কত, এ এটা কত, বি, এবার বলো কত হবে? এটা কোনো ব্যাপার? এটা হচ্ছে দেখো, তাহলে রিয়েল অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল কোনটা? এইটা, এইটা। পাই মাইনাস অত হবে, পাই মাইনাস থিটা বা ট্যান ইনভার্স দেখো, পাই এ। তাহলে এইটা কত? এই যে যেটা পজিটিভ ডিরেকশন আমি বললাম, এটা কত? আমি যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলি, থিটা বলি, তাহলে এই ছোটটাকে থিটা বলি, তাহলে যেটুকু আমি ঘুরলাম পজিটিভ ডিরেকশন, এটা কত? এটা হচ্ছে যদি পুরোপুরি ঘুরতে পারতাম, তাহলে ঘুরতাম পাই পরিমাণ। তার আগেই আমাকে থামতে হয়েছে, কতটুকু আগে থামতে হয়েছে? থিটা পরিমাণ। আর থিটা মানে কি? টেন ইনভার্স বি বাই এ পরিমাণ। ওকে, এইখানে আবার আরো একজন আছে গৌরবী করবো, যে আমি এই দিক দিয়ে যাবো না, আমি এই দিক দিয়ে ঘুরে যাবো, কোন সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তাহলে এর মান কত হবে বলো? আমি অলরেডি কত, মাইনাস মাইনাস পাই পাই প্লাস
প্লাস টেন আরো ইনভার্স। প্লাস না, প্লাস না, দেখো তুমি আবারও কিন্তু মাইনাস ডিরেকশনই করতেছো। দেখো বুঝছো কিনা? ও হ্যাঁ হ্যাঁ, ওইটুকু এসে বুঝতে পারছি। হুম ভাই হুম মানে হেল্প আছে ভাই, হুম সব প্যাচ লাগতেছে আজকে, এতটুকুই থাক, না হলে সব প্যাচ না লাগাই না না, ফেলবো। এই যে আমি এই কনসেপ্টটাই শেষ করবো আজকে। এই কনসেপ্টটাই শেষ করবো, তুমি জাস্ট এটা দেখো, আমি কত পেজ লাগবো, যতবার পেজ লাগবো আমি ততবার বলবো, কোন সমস্যা নেই, তুমি এই কনসেপ্টটা শেষ করতে হবে, বুঝছো? আচ্ছা দেখো এটা বুঝছো কিনা, না বুঝলে এইখানে আরেকবার দেখো। তুমি এইখানে আছো, এখন তুমি যদি এই পুরাটা ঘুরতে পারতা, তুমি যদি এই পুরাটা ঘুরতা, তাইলে কত ঘুরতা? তাহলে কত ঘুরতা বলো, মনে করো একবার এনে গেছে, এনে গেছে কত, মানে পাই পরিমাণ ঘুরে গেছো না পজিটিভ ডিরেকশনে। বাট তোমার রাখাটা পরে গিয়ে দেখলা যে তুমি তো জায়গা ছাইরা আসছো, তাহলে তোমাকে আবার কি করতেছে দেখো, পিছনে ব্যাক করতেছে না? তাহলে দেখো এইটা কি নেগেটিভ ডিরেকশন না? কত পরিমাণ, এই যে নেগেটিভ ডিরেকশন, তার মানে পাই মাইনাস কত, টেন ইনভার্স বি বাই এ। এইবার যে দ্বিতীয় ব্যক্তি যে ঘুরলো, হুম দ্বিতীয় ব্যক্তি যে ঘুরলো, সে দেখো, সে প্রথমে এইটুক ঘুরলো, কত ঘুরলো, মাইনাস পাই পরিমাণ, পরে আবার একই ডিরেকশনে আরো ঘুরছে, কি পরিমাণ, এটাও কি মাইনাস ডিরেকশন, টেন ইনভার্স বি বাই এ। বুঝছো? আচ্ছা, আমরা আরেকটা দেখি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এবার মনে করো আমাদের থিটা আছে, আমাদের ইয়াটা আছে এই পজিশনে, তাহলে এইটা কি আমাদের বলো, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমার পি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, থিটা। তাহলে এইবার যদি আমি পজিটিভ ডিরেকশনে ঘুরি, কতটুকু ঘুরবো বলো, এইটুকু কত ঘুরছি বলো, অলরেডি পাই পরিমাণ ঘুরছি, তারপরে আবার কি পরিমাণ প্লাস ঘুরছি, ইনভার্স কত হবে? থিটা প্লাস থিটা, তার মানে পাই প্লাস টেন ইনভার্স বি বাই এ। আর ওই যে আবারও কেউ মনে করো গৌরবী করলো, উল্টা দিকে ঘুরবো, তাহলে এইটুক পর্যন্ত যদি ঘুরতে পারতাম, কতটুকু ঘুরতাম, মাইনাস পাই, প্লাস তারতে আবার পজিটিভ দিকে ব্যাক করছি, কতটুকু, টেন ইনভার্স বি বাই এ। তার মানে এইখানে মান হচ্ছে দুইটা, এইটা অথবা এইটা। লাস্ট আরেকটা কি, সেটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, মানে এইখানে হয়, তাহলে কি হবে, এইটুকু হচ্ছে আমার এ, এইটুকু হচ্ছে বি, এটা কি, এটা। মাইনাস এবার ইনভার্স বি বাই এ। সে এই ডিরেকশনে ঘুরলে কতটুকু ঘুরতো, 360, হ্যাঁ তার টু মানে পাই। প্লাস এর 2 পাই, আবার ব্যাক করছে কত, থিটা পরিমাণ, থাকতে পারে, এই জন্য মাইনাস কি, বি বাই এ। আর যদি কেউ ডিরেক্টলি বারে ঘুরতো, তাহলে সেটা ডিরেক্টলি হইতো মাইনাস টেন ইনভার্স বি বাই এ, তার মানে এই দুইটাই সত্য। তাহলে আমি যদি এবার একটু সামারি লিখি যে আমরা আলটিমেটলি কি পাইলাম, আমরা আলটিমেটলি চারটা কোয়াড্রেন্টের মানটা একসাথে এবার বলে দিব, তাহলে এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। তাহলে যখন আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে ছিলাম তখন তার আর্গুমেন্ট ছিল দুইটা, একটা হচ্ছে থিটা ইকুয়াল টেন ইনভার্স মডুলাস অফ বি বাই এ, আরেকটা ছিল থিটা ইকুয়াল মাইনাস 2 পাই প্লাস টেন ইনভার্স মডুলাস অফ বি বাই এ। যখন আমি সেকেন্ড কোয়াড্রেন্টে ছিলাম তখন কি পাইছিলাম, তখন পাইছিলাম থিটা ইকুয়াল পাই মাইনাস টেন ইনভার্স বি বাই এ। আরেকটা পাইছিলাম থিটা ইকুয়াল মাইনাস পাই মাইনাস টেন ইনভার্স বি বাই এ। যখন থার্ড কোয়াড্রেন্টে ছিলাম তখন কি পাইছিলাম, থার্ড কোয়াড্রেন্টে পাইছিলাম পাই প্লাস টেন ইনভার্স মডুলাস অফ বি বাই এ। আরেকটা পাইছিলাম মাইনাস পাই প্লাস টেন ইনভার্স বি বাই এ। আর ফোর্থ কোয়াড্রেন্টে আমি কি পাইলাম বলো, ফোর্থ কোয়াড্রেন্টে কি পাইলাম, থিটা ইকুয়াল টু মাইনাস টেন ইনভার্স বি বাই এ। আবার আরেকটা কি পাইলাম, লাস্টের 2 পাই থেকে এই মাইনাস টেন ইনভার্স বি বাই এ পরিমাণ কম। এই হচ্ছে আর্গুমেন্টের সামারি। দেখো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারতো, কথা বুঝতে পারতো এইটুক পর্যন্ত? হ্যালো? জি ভাই, সব বুঝতে পারিয়াছি। আচ্ছা, তাহলে আবিদ আছো তুমি? হ্যাঁ ভাই, আসি ভাই,
তো তাইলে মানে ওদের দেখো, আমি হচ্ছে যে একটা জিনিস বলি, আমি যদি জাস্ট শুধু সূত্র মুক্ত লিখতাম আগায় যেতাম তাহলে হয়তো চ্যাপ্টারের সব কনসেপ্ট শেষ করতে পারতাম। বাট আমি চাইতেছি যেহেতু তোমাদের হাতে সময় আছে, তোমরা ইন ডিটেলস সবকিছু জানো, যে প্রত্যেক লাইনে লাইনে কি ঘটতেছে সেটা তোমরা জানো। এভাবে যদি তোমরা যাই না শিখো, তাহলে দেখবা যে তোমাদের আর মানে এডমিশন টাইমে তোমাদের আবার বেসিক নিয়ে দৌড়াইতে হবে না। বুঝছো? তো বিষয়টা হলো এরকম যে সময় যেহেতু আছে, এই জন্য অনেক বেশি ডিটেলস আলোচনা করছি, প্রত্যেকটা বিষয় নিয়ে বলছি। তো তোমরা যারা মনে করো যেরকম খুব ডিটেলস জানতে চাও, তাদের জন্য ওয়েলকাম, তারা এইভাবে খুব সুন্দরভাবে লাইন বাই লাইন ডিটেলস জানতে পারবা। আর তোমাদের জন্য আরেকটা খুব সুন্দর অফার, যে মনে করো আমারে 3 দিন আটকাইতে পারবা কোশ্চেন কইরা, তার জন্য একটা গিফট থাকবে। ঠিক আছে? মানে তুমি যা মন চাই কোশ্চেন করো, কোনো সমস্যা নেই, তুমি আটকাইতে পারবা। আবার এমন না যে তুমি এনে বই আমার জিগাইলা যে ভাই আমেরিকা ইসরায়েলের যুদ্ধ কবে শেষ হইব, ঠিক আছে, এই কোশ্চেন করলে হবে না। মানে তুমি এই গণিতের মধ্যে থেকে তুমি লজিক্যাল কোশ্চেন করে আবার আটকাবা, 3 দিন আটকাতে পারলে তোমার গিফট থাকবে, যে কেউ সেটা। ভাই, সিলেবাসের বহির্ভূত প্রশ্ন এলাও আছে ম্যাথের? সিলেবাসের বহির্ভূত বলতে ওই যে আমি তোমাকে বললাম না, যে ধরো আমি তোমাকে বলি যে তোমার মানে তুমি ওইটা চিন্তা করো যে তুমি কোন লেভেলে আসছো। এখন তুমি যদি জটিল সংখ্যার বিষয়ে আমাকে কোশ্চেন করে আনসার আছে, মানে আমি তো এটাই বললাম যে তুমি যদি জটিল সংখ্যার ক্লাসে আমার কোশ্চেন করলা যে ভাই ফুরিয়ার ট্রান্সফর্মটা কি একটু দেখান তো, তাহলে ওটা কি লজিক্যাল? ওটা তো গণিতের কোশ্চেন, ওটা কি লজিক্যাল বলো? তার মানে তুমি যেই টপিক পড়তেছো ওই টপিকের উপরে তুমি কোশ্চেন করো, কোনো না নাই, সবার জন্য উন্মুক্ত থাকবে কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে কি আমরা এইটুক পর্যন্ত রাখি নাকি? কারণ একদিনে যদি এত বেশি করি তাহলে তোমাদের আবার একটু প্রেসার বেশি হয়ে যাবে। তাহলে এই এখন তোমরা বলো যে মোটামুটি তাহলে এখানে রাখবো কিনা, এইটুক পর্যন্ত ক্লিয়ারলি সবাই বুঝতে পারছো কিনা?